41তম BCS এর আজকে দ্বিতীয় অংশের ক্লাস শুরু হবে। দ্বিতীয় অংশের শুরুতেই আমাদের বাংলা ভাষা এবং সাহিত্য আছে। বাংলা ভাষা সাহিত্যের মধ্যে 35টা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্নই কমন ছিল, হ্যাঁ? তবে এর মধ্যে সাহিত্য অংশ থেকে বেশি প্রশ্ন কমন ছিল। সাহিত্য অংশের মধ্যে আমরা দেখলাম যে 11টা প্রশ্নই কমন আছে। দেখেন, বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? এটা বলা আছে। বিধবার প্রেম নিয়ে কিন্তু বাংলা সাহিত্যে বেশ কিছু উপন্যাস কিন্তু রচনা হয়েছে এবং আমরা জানি যে এই বিধবার প্রেম একদম উপন্যাস রচনার আগ পর্যন্ত, মানে আগে একদম, যদি আমরা আধুনিক যুগের সূচনা পর্বে ধরি, যে রাজা রামমোহন রায় কিন্তু সবার আগে বিধবা বিবাহ নিয়ে কথা বলেছিলেন, যে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ে প্রস্তাব, এই কথাটা তিনি মানে আমরা এটা কিন্তু পড়েছি অলরেডি। আর বিধবার প্রেম নিয়ে মোটামুটি 3জন ঔপন্যাসিক লেখালেখি বেশি করেছেন। তার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে। তো এখানে দেখেন 3জনের নামই কিন্তু এখানে আছে। অপশন ক, খ এবং ঘর দিকে যদি তাকাই, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 3জনের নামই কিন্তু এখানে আছে এবং 3জনই কিন্তু বিধবা বিবাহ নিয়ে বা বিধবার প্রেম নিয়ে কিন্তু উপন্যাস রচনা করেছেন। তো এখানে এক্স্যাক্টলি আপনি যদি না জানেন তো অ্যান্সার করা তখন মুশকিল হয়ে যাবে। মানে দেখেন, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্ন এটা উপন্যাস আছে, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালির আলাদা কাহিনী পড়েছি, কাজী নজরুল ইসলামের কুহেলিকা আলাদা, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা এটা আমরা কিন্তু পড়েছি, যে কপালকুণ্ডলার মধ্যে কিছু চরিত্র আমরা দেখেছি। আহ সে বিষয়গুলো জানি যে আসলে কার মধ্যে পড়বে। এখন দেখেন, কিছু চরিত্র, যেমন চোখের বালির কিছু চরিত্র আমরা পড়েছিলাম, যে মহেন্দ্র, আশালতা, বিহারী এবং বিনোদিনী। এর মধ্যে এই যে বিনোদিনী ছিল বিধবা, যিনি কিনা হচ্ছে মহেন্দ্রের শুরুর দিকে মহেন্দ্রের প্রতি একটা আসক্তি ছিল। তারপর মহেন্দ্রের সাথে আশালতার বিয়ে হলো। এদিকে বিনোদিনীর অন্য জায়গায় বিয়ে হয়েছিল, বিধবা হয়ে যখন ফিরে আসে আর কি। তারপরে আবার বিনোদিনীর সাথে বিহারীর আলাদা একটা সম্পর্ক হওয়ার কথা ছিল। এরকম বিষয়গুলো এখানে কিন্তু জড়িয়ে আছে এই চোখের বালির মধ্যে। চোখের বালির মধ্যে আমরা যদি ধরি যে পুরোটুকু আমরা পড়বো না, ঠিক আছে, পুরোটুকু ওই চরিত্র এর আগে আমরা পড়েছি, কিন্তু এখানে আমাদের মেইনলি হাইলাইট করতে হবে বিধবাকে। তো বিধবাকে, সেটা হলো বিনোদিনী। বিনোদিনী এখানে বিধবা, বিহারী বিনোদিনী, এখানে বিনোদিনী বিধবা। তাহলে তার মানে এখানে বিনোদিনীর সাথে আর অন্যান্য ক্যারেক্টার এগুলো আপনারা পড়েছেন, বিহারী, তারপরে এখানে যেটা মেইন ক্যারেক্টার মহেন্দ্র, আশালতা, বিহারী, বিনোদিনী, এইভাবে কিন্তু আমরা পড়েছি। যেহেতু এখানে বিধবার কথা বলা আছে, সবার আগে আমরা বিনোদিনীটা এখানে পড়বো। এখন এখানে কিছু বিষয় আছে যে আমরা কোন বিষয়গুলো হাইলাইট করবো আরো। সেটা হলো, বলেছি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, বঙ্কিমচন্দ্র আছে, রবীন্দ্রনাথ ঠাকুরও আছে, তারা সবাই বিধবাদের নিয়ে কিন্তু কিছু না কিছু লিখেছেন। তবে একটা এখানে বৈশিষ্ট্য আছে, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিধবাগুলো আছে, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যিনি যে বিধবা নিয়ে লিখেছিলেন, তারা মোটামুটি এই বিধবারা হতো বিত্তশালী এবং জমিদার। অপরপক্ষে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে বিধবাদের নিয়ে তিনি লিখেছেন, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দরিদ্র। এটা একটা ক্যারেক্টার কিন্তু। এখন এই ক্যারেক্টারের ভিতর থেকে কখনো প্রশ্ন আসবে কিনা জানি না, তবে এটা একটা মনে রাখার মতো একটা বিষয়। ঠিক আছে, এটা একটা মনে রাখার মতো কিন্তু বিষয়। তাহলে আমরা এখন আমরা এর আগে এই জিনিসগুলো পড়েছি। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, যেহেতু এই প্রথম পয়েন্টে আছে, এখানে তার সম্পর্কে একটু জানবো। তার যে বিধবা নিয়ে কিছু লেখা আছে, যেরকম আছে হলো তিনি বড় দিদি লিখেছেন। বড় দিদি, তো বড় দিদির চরিত্রের মধ্যে যদি আমরা যাই, সবার আগে বিধবার নামটা আমরা লিখবো মাধবী সুরেন্দ্রনাথ। সুরেন্দ্রনাথ এই চরিত্রটা আছে, আমরা চরিত্র স্বার্থে এটা আমরা পড়বো। তার মানে বড় দিদি উপন্যাসটা কিন্তু শরৎচন্দ্রের প্রথম উপন্যাস এবং এটা কিন্তু এটার মধ্যে কিন্তু বিধবা নিয়ে কথা বলা আছে। তারপরে বিধবা নিয়ে আরো একটা উপন্যাস আছে, তার পল্লী সমাজ, শরৎচন্দ্রের। এর মধ্যে 2জন আছে, রমা। রমা কিন্তু এখানে জমিদার, রমা বিধবা। আরো একজন বিধবা আছে, তার নাম হচ্ছে বিশ্বেশ্বরী। বিশ্ব বিশ্বেশ্বরী,
বিশ্বেশ্বরী আবার আলাদা ক্যারেক্টার। তো দেখেন রমা বিশ্বেশ্বরী, তবে এমনি রমা রমেশ এটা আমরা পড়েছি কিন্তু এর আগে, যে বললি সমাজের ক্যারেক্টারের মধ্যে কে আছে, রমা এবং রমেশ। বিশ্বেশ্বরীটা সেভাবে পড়ি নাই, তবে এখানে খেয়াল রাখবেন মাধবী বিধবা, এখানে দুইটা বিধবা আছে, রমা আছে, বিশ্বেশ্বরী আছে, দুইটা। তবে রমা ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরেরটা তো আমরা পড়েই ফেললাম এখানে, ঠিক আছে? যে আবার চোখের বালি আলাদা কিন্তু একটা পরিচয় আছে, যে এটা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসের মধ্যে পড়ে। আরেকটা থাকলো হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা ছিল হলো রোমান্টিক, রোমান্টিক টাইপের ছিল। কিন্তু তিনি এই আরেকটা বিষয়, সেটা হলো যে যেটা আমি বললাম যে বঙ্কিম এবং রবীন্দ্রনাথের যে বিধবা যারা ছিল তারা দরিদ্র ছিল, তবে বঙ্কিমের আলাদা একটা ক্যারেক্টার আছে, তিনি কিন্তু বিধবা, তিনি যেহেতু ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তো প্রচলিত আইন ব্যবস্থা বা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু সরাসরি কথা বলা যেত না, তবে তিনি বিধবা বিবাহটা তিনি পছন্দ করতেন না। বিধবা বিবাহটা তিনি পছন্দ করতেন না। তো যে উম, যিনি এই বিষয়টা পছন্দ করবেন না, সরাসরি বলতে না পারলে তার লেখনীর মাধ্যমে তুলে ধরবেন, এবং তিনি লেখনীর মাধ্যমে তুলে ধরেছিলেন। এবং তুলে ধরা মানে হচ্ছে বিধবা বিবাহ বা বিধবার প্রেম নিয়ে তিনি এর একটা কুফল বা হচ্ছে নেগেটিভ সাইড নিয়ে কিন্তু তিনি দুইটা রচনাই তিনি লিখেছেন, যেমন বিষবৃক্ষ এবং কৃষ্ণকান্তের উইল, দুইটাই বিধবার প্রেম নিয়ে লেখা উপন্যাস, এবং দুইটাতেই কিন্তু এর পরিণতি ভালো ছিল না, খারাপ ছিল, অর্থাৎ কুফল নিয়ে তিনি আলোচনা করেছেন। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তাহলে বিষবৃক্ষ, বিষবৃক্ষ খেয়াল করেন যে বিষবৃক্ষের মধ্যে কে কে আছে, এর আগে আপনারা পড়েছেন। বিষবৃক্ষের মধ্যে আছে হলো কুন্দনন্দিনী। তো কুন্দনন্দিনী যার নাম আগে লিখছি সে বিধবা, এখানে কুন্দনন্দিনী। তারপরে এখানে নগেন্দ্রনাথ ছিল সূর্যমুখীর হাজবেন্ড, হ্যাঁ, এই যে সূর্যমুখী, সূর্যমুখী। তাহলে কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ এবং সূর্যমুখী, এই তিনটা ক্যারেক্টার খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা এটা জানেন, এটা আপনারা পড়েছেন অলরেডি, কৃষ্ণকান্তের উইল। এই কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, এগুলো কিন্তু কাকে নিয়ে লেখা, বিধবার প্রেম নিয়ে লেখা, বিধবাকে কেন্দ্র করে। তো এটার ক্যারেক্টারের মধ্যে হচ্ছে রোহিণী হলো বিধবা, আর অন্য ক্যারেক্টার গুলো যদি পড়ি, গোবিন্দলাল হচ্ছে ভ্রমরের স্বামী, গোবিন্দলাল, ভ্রমর। আর শেষ দিকে আরো কিছু মানে হরলালের একটা ব্যাপার আছে, গোবিন্দলালের ভাই ছিল হরলাল। আর এইটার শেষের দিকে কিন্তু নিশাকরের সাথে আবার একটা সম্পর্কের একটা ব্যাপার ছিল, সন্দেহ ছিল। তো এই কয়েকটা ক্যারেক্টার ছিল, তবে এই প্রথম তিনটা ক্যারেক্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মোটামুটি বিধবা নিয়ে যে উপন্যাসগুলো রচনা করা হয়েছে, বঙ্কিম, রবীন্দ্রনাথ এবং শরৎ, তাদের যে গুরুত্বপূর্ণ উপন্যাস, পাঁচটা উপন্যাস কিন্তু আলোচনা হলো এখানে। পাঁচটা উপন্যাস সম্পর্কে আলোচনা হলো। বিধবা নিয়ে যদি এর পরে কখনো কোনো প্রশ্ন আসে, এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। ওকে। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস হচ্ছে গঙ্গা। গঙ্গা এর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে সমরেশ বসুকে নিয়ে দুইটা প্রশ্ন আসছে, একই বিসিএস এ দুইটা প্রশ্ন আসছে। এই গঙ্গাটা কিন্তু সমরেশ বসুর লেখা। কার লেখা? সমরেশ বসুর লেখা উপন্যাস। বসু, গঙ্গা। তো গঙ্গার আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যেগুলা আহ প্রশ্ন এসেছে, যে এর আগে কালো বরফ দেখেছি, কালো বরফ থেকে আমরা ক্যারেক্টার পড়েছি, মাহমুদ হক হকের আরো কিছু বিষয়, জীবনানন্দ বোন এবং তার ক্যারেক্টার গুলো আমরা দেখেছি। তো গঙ্গা যেহেতু জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস আসছে, তো এখানের একটা আমরা চরিত্রটা আমরা জানতে পারি জাস্ট এখান থেকে। যদি এখান থেকে মানে আবার প্রশ্ন অ্যানালাইসিস করে কোনো প্রশ্ন দেওয়া হয়, তাহলে সেটা আমরা যেন কমন পাই। বিলাস আর হলো হিমি এর মধ্যে। আর পুতুল নাচের ইতিকথা কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের। এটা আমরা আগে পড়েছি। হাসিলি বাঁকের উপকথা, সেটা হলো তারাশঙ্কর চট্টোপাধ্যায়। তারপরে গৃহদাহ কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক? এই যে সমরেশ বসু, কিছুক্ষণ আগে যেটা বললাম, শুধু কালকুট না, তার আরো একটা নাম আছে, ভ্রমর। ভ্রমর। তাহলে এই দুইটা জিনিস খেয়াল রাখবেন, যে কালকুট বা হচ্ছে ভ্রমর, এই ছদ্মনামে কে লিখতেন? এই ছদ্মনামে লিখতেন হচ্ছে সমরেশ বসু। আগের প্রশ্নটাও সমরেশ বসু থেকে আসছে, এই প্রশ্নটাও সমরেশ বসু থেকে আসছে। আর অন্যগুলোর ক্ষেত্রে সমরেশ মজুমদার আছে, এটা কনফিউশন তৈরি হতে পারে, খেয়াল রাখবেন সমরেশ বসু। এখানে আমরা এর আগে কিছু গুরুত্বপূর্ণ এবং কঠিন কিছু ছদ্মনাম কিন্তু আমরা পড়েছি, ছদ্মনাম। হ্যাঁ, এখানে দেখেন শওকত ওসমান বলা আছে, তো শওকত ওসমান তার হচ্ছে এটা কিন্তু আসল নাম না, এটাই তার ছদ্মনাম, এটা মনে রাখবেন। আসল নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। শেখ আজিজুর রহমান, আজিজুর রহমান। আর বিমল ঘোষের এর আগে যা লিখেছি সেগুলো বাদ দিয়ে আর যেগুলো ইম্পর্টেন্ট আছে আমার কাছে মনে হয়, বিমল ঘোষ, বিমল ঘোষের নাম হচ্ছে মানে ছদ্মনাম হলো মৌমাছি। আর একটা হলো সোমেন চন্দ্র, সোমেন চন্দ্র তিনি লিখতেন।
ইন্দ্রকুমার সোম নামে। ইন্দ্রকুমার সোম। এর আগেও আমরা পড়েছি যেগুলা, ওগুলো বাদ দিয়ে আরো দুইটা এখানে আমি দিলাম, মোটামুটি গুরুত্বপূর্ণ এবং যেগুলো নিয়ে কনফিউশন তৈরি হয়। দুইটা লেকচার, আগের লেকচার এই লেকচার দুইটা মিলে কিন্তু কাভার হয়ে গেছে। ঠিক আছে, কাভার হয়ে গেছে। তারপর আসেন পরাণের গহীন ভিতর, কাব্যের কবিকে। এই যে প্রশ্নটা এসেছে, আমরা জানি যে সৈয়দ শামসুল হক নিয়ে এর আগে আমরা নাটক পড়েছি। ঠিক আছে, নাটক গুরুত্বপূর্ণ নাটকগুলো আমরা পড়ে ফেলেছি, নাটক উপন্যাসগুলো। কিন্তু কবিতা বা কাব্য, কাব্য থেকে কিন্তু খুব বেশি আমরা আলোচনা করার সুযোগ পাইনি। কিন্তু এখানে প্রশ্ন এসেছে পরাণের গহীন ভিতর, কাব্যের কবিকে সৈয়দ শামসুল হক। খেয়াল রাখবেন যে তার কিন্তু আরো কিছু কবি কাব্য কাব্য আছে, যে কাব্যগুলো গুরুত্বপূর্ণ। কাব্য অনেকগুলোই তিনি লিখেছেন, সব কাব্য তো আমাদের পড়া এই মুহূর্তে সম্ভব না। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখব, এবং এটা মোটামুটি একটা সিকোয়েন্স মেনটেন করে মনে রাখা যায়। একদা এক রাজ্যে, কি হলো? এটা আপনি বলছেন, ধরেন আপনার কাহিনী, এটা বলা হচ্ছে যে আপনি কোনো রাজ্যে জন্মগ্রহণ করেননি। তার মানে একদা এক রাজ্যে আমি জন্মগ্রহণ করিনি, এগুলো তার কাব্য। জন্মগ্রহণ করিনি, ঠিক আছে। কোথায় জন্মগ্রহণ করছে? পরাণের গহীন ভিতর, এইভাবে বলছেন। হুম। একদা এক রাজ্যে আমি জন্মগ্রহণ করিনি, কোথায় করেছে? পরাণের গহীন ভিতর। ঠিক আছে, পরাণ, বাপ মায়ের পরাণের মধ্যে জন্মগ্রহণ করছে, ব্যাপারটা এরকম মনে রাখবেন। এখন তারপরে এটা প্রথম শেষ জন্মগ্রহণ হইলো, বড় হলো, এখন তারপরে কি করবে? একটু বড় যখন হলো, প্রাপ্তবয়স্ক যখন হলো, তখন কারো একটা সন্ধানে যাবে। কার সন্ধানে যাবে? তোমারই সন্ধানে। তোমারই সন্ধানে, কাননে কাননে। কোথায় খুঁজছে? বাগানে বাগানে খুঁজছে, কাননে কাননে। খোঁজার পরে সে কি করেছে? বৈশাখ মাসে তাকে নিয়ে একটা কবিতা লিখেছে, বৈশাখে রচিত পংক্তিমালা। পংক্তিমালা গুরুত্বপূর্ণ, বৈশাখে রচিত পংক্তিমালা গুরুত্বপূর্ণ, সিরিয়ালে সাজানোর জন্য এটা বেশি হয়েছে। একদা এই চারটা, এই প্রথম তিনটা আপনাকে পড়তে হবে, ইম্পর্টেন্ট। 4 নম্বর ইম্পর্টেন্ট হলো বৈশাখে রচিত পংক্তিমালা। তো সিরিয়ালে এটা যদি দুই ভাগে মনে রাখেন, তাহলে এটা আপনি সৈয়দ শামসুল হকের সাথে রিলেট করে দিতে পারেন। এই 6টা পড়ে ফেলবেন। তবে চারটা, এই তিনটা পড়তে হবে আপনাকে। সিরিয়ালে যদি যান, পরাণের গভীর ভিতর 1 নম্বরে, 2 নম্বরে আমি ইম্পর্টেন্ট আমি মনে করি একদা এক রাজ্যে, 3 নম্বরই হচ্ছে বৈশাখে রচিত পংক্তিমালা, 4 নম্বরে ইম্পর্টেন্ট হচ্ছে আমি জন্মগ্রহণ করিনি। তারপরে এগুলো আসলে তো তখন ইম্পর্টেন্ট হয়ে যাবে, কিন্তু এটা মোটামুটি ওগুলো দিলাম, মুখস্থ রাখা সহজ হবে। তবে এই চারটা খুব ভালোভাবে পড়বেন। তারপর আসেন ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? ভাষা আন্দোলন নিয়ে এর আগে আমরা সবগুলো পড়ে ফেলেছি। মানে যে উপন্যাস ছিল, নাটক ছিল, তারপরে কবিতা ছিল, মোটামুটি এগুলো পড়েই ফেলেছি সবগুলা। এখানে আবার কবিতা বলছে। তো কবিতা স্মৃতিস্তম্ভ এখানে বলা আছে। স্মৃতিস্তম্ভ কার লেখা ছিল? আলাউদ্দিন আল আজাদের। এছাড়া এই যেখানে হুলিয়া বলা আছে, হুলিয়া নির্মলেন্দু গুণের লেখা। তোমাকে অভিবাদন প্রিয়তমা বা প্রিয়া বলা আছে, এটাও কাব্য, শহীদ কাদরির কাব্য। সোনালী কাবিন কার লেখা? আল মাহমুদের লেখা। দেখেন এখানে ওইগুলো নিয়ে আর আলোচনা করব না। ভাষা আন্দোলন নিয়ে লেখা যে আরো কিছু কবিতা আছে, সেই কবিতাগুলো একটু রিভিউ করার চেষ্টা করি আবারও, যাতে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসলে কোনোভাবে ভুল না হয়। আমি পুরোটুকু লিখছি না, যেরকম হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা কার লেখা? মাহবুবুল আলম চৌধুরীর লেখা। মাহবুবুল আলম চৌধুরী। ঠিক আছে, মাহবুবুল আলম চৌধুরী, পুরোটুকু লিখলাম না। তারপরে অমর একুশে, অমর একুশে কার লেখা? এটা হাসান হাফিজুর রহমানের লেখা। হাসান হাফিজুর রহমান। আচ্ছা। তারপরে কোনো এক মাকে, কয়দিন আগে পড়লাম, এটাও কিন্তু ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা। কোনো এক মাকে, আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ। তারপরে সভ্যতার মণিবন্ধে, মণিবন্ধে এটা, এটা নিয়ে হয়তো বা বেশি পড়া হয় নাই। এটা এই যে একমাত্রই আমরা পড়লাম, সৈয়দ শামসুল হক, তার লেখা কবিতা। শামসুল হক। দেখেন এটা তাহলে একটু প্রায়োরিটি দিবেন, উপরে এগুলো সব পড়ে ফেলেছেন। সভ্যতার মণিবন্ধটা খুব বেশি পড়া হয় নাই, 1-2 বার হয়তো পড়েছেন আপনারা, কেউ পড়লে। আর এর বাইরে যেগুলো আছে, শামসুর রহমানের কিছু কবিতা আছে। আমরা জানি বর্ণমালা, আমার দক্ষিণী বর্ণমালা, এটা আছে, আমার দক্ষিণী বর্ণমালা। আর একটা আছে হলো ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969, এগুলো কিন্তু শামসুর রহমানের লেখা।
বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা পুরোটুকু লিখলে, আর এখানে ফেব্রুয়ারি 1969 শামসুর রহমানের কবিতা আছে ভাষা আন্দোলন নিয়ে লেখা। এইগুলো ইম্পর্টেন্ট। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? দাশরথী রায়। দাশরথী রায়ের আরেক নাম হচ্ছে দাশু রায়, সংক্ষেপে বলা হয় দাশু রায় বলা হয় তাকে। তো তার সম্পর্কে আর কিছু পড়তে হবে না, তিনি যে পাঁচালী গানের জনক বা হচ্ছে পাঁচালী গান নিয়ে তিনি বা পাঁচালীকার, এইটুকু মনে রাখলে হবে, দাশরথী রায় বা দাশু রায় অন্যরা। এর আগে আমরা পড়েছি রামনিধি গুপ্ত। রামনিধি গুপ্তকে আবার বলা হয় নিধু বাবু। কি বলা হয়? নিধু বাবু বলা হয়। নিধু বাবু কে ছিল? রামনিধি গুপ্ত বা নিধি বাবু, তিনি হচ্ছে টপ্পা গানের জনক। তার সাথে যে গান জড়িত সেটা হচ্ছে টপ্পা গান। টপ্পা গান। এছাড়া ফকির গরিবুল্লাহ সম্পর্কে যদি বলি, ফকির গরিবুল্লাহ হচ্ছে পুঁথি সাহিত্যের সার্থক কবি, সার্থক জনপ্রিয় কবি। তারপরে রামরাম বসু তো আমরা ফোর্ট উইলিয়াম কলেজ পড়ার সময় পড়েছি, তাকে কেরি সাহেবের মুন্সি বলা হয়। ঠিক আছে, এই টাইপগুলো মনে রাখবেন। তারপরে চারণ কবি হিসেবে বিখ্যাত কে? চারণ কবি হচ্ছে মুকুন্দ দাস। মুকুন্দ দাস হলো চারণ কবি। আর মুকুন্দ রাম চক্রবর্তী, তাকে বলা হয় কিন্তু কবি কঙ্কন। কি বলা হয়? মুকুন্দ রাম চক্রবর্তী। আগেও এটা আলোচনা করেছি, তো এগুলো কনফিউশন যেন তৈরি না হয়। কবি কঙ্কন। আর কবি কঙ্কন এটা পড়ানোর সময় আমরা কবি কঙ্কন পড়ার আগেও পড়েছিলাম কবি রঞ্জন। কবি রঞ্জন পড়েছিলাম, আবার কবি রঞ্জন পড়ার সময় আবার কবি কঙ্কন আলোচনা এর আগেও করেছিলাম। যেমন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। ঠিক আছে, আর রঞ্জন যেটা, এটা কার কথা বলেছিলাম? রতে, এই যে র আছে এখানে, রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলী, শ্যামা সঙ্গীত, শ্যামা সঙ্গীত বা শাক্ত পদাবলী পড়ার সময় আমরা রামপ্রসাদ সেন পড়েছিলাম। এই রামপ্রসাদ সেনের উপাধি হচ্ছে কবি রঞ্জন। র, রঞ্জন। আর কঙ্কন, চক্র, মুকুন্দ। ক আছে, এখানেও ক আছে, কবি কঙ্কন। আর রঞ্জন হচ্ছে রামপ্রসাদ, এটা মিল করে পড়ে ফেলবেন। আর এমনিতেই আলাওল সম্পর্কে জানি আমরা, আর এখন রাজসভার সবচেয়ে পপুলার কবি ছিলেন। হ্যাঁ, জনপ্রিয় কবি। আর চন্দ্রাবতী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। এই তো সবই পড়া হলো, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পের চরিত্র কোনটা? নষ্টনীর গল্পের চরিত্র হলো, এই যে এখানে মহিলা চরিত্র বলেছে, এখানে যেহেতু চারুলতার কথা বলছে, চারুলতার বাইরেও এর আগেও আমরা কিছু চরিত্র পড়েছিলাম। অমল পড়েছিলাম, ভূপতি পড়েছিলাম। অমল, ভূমতি, চারুলতা, অমল, ভূমতি। আমি আর কোনো সবগুলো লিখবো না। এর আগে দেখেন, এই যে বিনোদিনী, আশালতা আজকেই পড়লাম। বিহারী বিনোদিনী, মহেন্দ্র আশালতা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে চোখের বালি উপন্যাসের চরিত্র। হৈমন্তী আলাদা ছোট গল্প আছে, আমরা পড়েছি এর আগে। এছাড়া আমরা কি পড়েছি, যেগুলো আগে পড়েছি এগুলো রিপিট যদি করি, যেমন নিরুপমা কোথায় ছিল? দেনা পাওনার মধ্যে। দেনা পাওনা ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের। সুরবালা ছিল এক রাত্রির মধ্যে। তারপরে হরসুন্দরী শৈলবালা ছিল মধ্যবর্তনীর মধ্যে। এগুলো সব আর লিখেছি, এগুলো আর লিখবো না, বহুবার লেখা হয়েছে। কাদম্বিনী ছিল জীবিত এবং মৃত্যুর মধ্যে। কাদম্বিনী। কল্যাণী ছিল অপরিচিতার মধ্যে। এখানে আর দুইটা জিনিস লিখে দিব আমি। কল্যাণী ছিল অপরিচিতার মধ্যে। এখানে আর লিখবো হচ্ছে তারাপদ। এই চরিত্র তারাপদে ছিল হচ্ছে অতিথির মধ্যে। অতিথির মধ্যে। আর একটা হলো মোহিনী। মোহিনী আর নন্দকিশোর। আগে যেগুলো লিখেছি ওগুলো দুই তিনবার করে লেখা হয়েছে, এই জন্য আর লিখলাম না ওগুলো। আর এগুলো লিখি না, এই দুইটা এই জন্য লিখে দিলাম। ল্যাবরেটরি। ঠিক আছে। তার ছোট গল্পের চরিত্রগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসেই। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? এই ধরনের প্রশ্ন আসলে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবেন সবচেয়ে বেশি। যদি একদম আহ, মানে অ্যানালাইসিস করে একদম খুব ভালো অ্যান্সার, মানে একদম সঠিক অ্যান্সার যদি না পারেন, তাহলে এগুলো ঘাটতে যাবেন না। শওকত আলী, সেলিনা হোসেন, আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ শামসুল হক বলা আছে। এখন কে কত বয়সে তারা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে সেটা তো আর আপনারা জানেন না। তো সুতরাং এগুলো অ্যাভয়েড করারই চেষ্টা করবেন। যদি এখানে অপশন অনুসারে সৈয়দ শামসুল হক সবচেয়ে কম বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তো এগুলো এগুলো নিয়ে আসলে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করে যাবেন এই প্রশ্নগুলো। সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতাকে? হুমায়ুন আজাদের লেখা গ্রন্থ এটা। এর আগেও আমরা হুমায়ুন আজাদের কাব্যগ্রন্থগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো কাব্যগ্রন্থ আর কি কি আছে খেয়াল করেন। অলৌকিক স্টিমার পড়েছিলাম। অলৌকিক স্টিমার। তারপরে জলচিতাবাঘ। জলচিতাবাঘ। তারপরে এই সবকিছু নষ্টদের অধিকারে তো আছেই। যে অলৌকিক স্টিমার নিয়ে চিতাবাঘকে বলছে, স্টিমার ধরেন অলৌকিক স্টিমারকে নিয়ে চিতাবাঘকে জ্বলতে বলছে। কেন জ্বলতে বলছে? কারণ সবকিছু নষ্টদের অধিকারে যাচ্ছে, এই ব্যাপারটা।
আর তারপরে হচ্ছে কাফনে মোরা অশ্রুবিন্দু। তারপর আমি বেঁচে ছিলাম। মোটামুটি এই চারটে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা বাদ দিয়ে এই যে এই চারটা ইম্পর্টেন্ট। আর আরো দুইটা আছে, সেটা হলো আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে, যতই গভীরে যায় মধু আর যতই উপরে যায় নীল। ঠিক আছে, আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে, আর যতই গভীরে যায় মধু, যতই উপরে যায় নীল। এই মোটামুটি এই চারটা ছয়টা টোটাল। হ্যাঁ, তবে এই যে চারটা লিখলাম, এই চারটা বেশি ইম্পর্টেন্ট, যেটা প্রশ্নে আছে, আর বাদ বাকিগুলা যে তিনটা লিখলাম। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? ওই সময় আমরা জানি বিচারপতি আবু সাইদ চৌধুরী ছিলেন। 1971 সালের যে ব্যাপারটা, বিচারপতি আবু সাইদ চৌধুরী, বিচারপতি আবু সাইদ চৌধুরী পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়। আর আমরা জানি দ্বিতীয় রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওটা মুজিবনগর সরকারের সময়। তারপর মুজিবনগর সরকার শেষ হলো, পরে যখন বাংলাদেশে চলে আসলেন 10 তারিখে, তার পরের দিনই আহ, রাষ্ট্রপতি হিসেবে মানে গণপরিষদ আদেশ জারি করা হলো। তারপরে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীতে চলে গেলেন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে তখন রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি আবু সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতি করা হলো ওই সময়টাতে। এই ব্যাকগ্রাউন্ডের ব্যাপারগুলো জানি। আর এই সময়টাতে ঢাকা ছাত্র মৃত্যুর প্রতিবাদে তিনি উপাচার্য পদত্যাগ করেছিলেন, উপাচার্য ছিলেন, তিনি পদত্যাগ করেছিলেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? নাটক হচ্ছে কি চাহো সংকোচিল। এর আগে আমরা এটা পড়েছি, ব্যাখ্যা করে পড়েছি। এর সাথে আরো কি কি ছিল? কি চাহো সংকোচিল এর সাথে ছিল হচ্ছে বর্ণচোরা। বর্ণচোরা ছিল, ছিল বকুলপুরের স্বাধীনতা। বকুলপুরের স্বাধীনতা, বর্ণচোরা, বকুলপুরের স্বাধীনতা। কার লেখা এগুলো ছিল? মমতাজউদ্দিন আহমেদের লেখা। তো মমতাজউদ্দিন আহমেদের কিন্তু আরো একটা নাটক আছে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যেটা কিনা 7 মার্চের ভাষণের শেষ লাইন। হ্যাঁ, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মোটামুটি এই মমতাজউদ্দিন আহমেদের কিন্তু এইগুলো লেখা, এই সবগুলা কিসা ও সংকোচিল সহ, মমতাজউদ্দিন আহমেদ। আর এর বাইরে আমরা গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো পড়েছি, আমি পরে আসছি সেগুলা। তবে সেরাতার কার লেখা, এগুলো একটু দেখেন। চাকা আমরা পড়েছি, সেলিম আল দীনের নাটক, সেটা পড়েছি। তুলসী লাহিড়ীর লেখা হলো সেরাতার। বাকি ইতিহাস, এটা হচ্ছে বাদল সরকারের লেখা নাটক, বাদল সরকার। আর এগুলো আনকমন নাম, এই জন্য একটু দেখে রাখবেন। যেহেতু অপশনে সেট হয়েছে, অপশনে সেট সেগুলোই হয় যেগুলো এক বাক্যে মনে পড়ে মাথা, মানে অপশনগুলো যে প্রশ্ন করে তাদের মাথায় চলে আসে যখন অপশনগুলো। এটা তো কোনো বই দেখে তারা এইগুলো করে না। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক জানে, এই সাহিত্যকর্মের নামগুলো তাদের জানা থাকে, তখন কিন্তু অপশনগুলো সেট করে। তো মাথায় হঠাৎ করে আসা মানে এগুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তখন এগুলো দেয়। আর চাকা তো আমরা পড়লাম সেলিম আল দীন। এখন খেয়াল করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক অন্যান্য নাটক যেগুলো আমরা লিখেছি এর আগে, নরকে লাল গোলাপ, আলাউদ্দিন আলাজাদ, এগুলো আর লিখছি না। পায়ের আওয়াজ পাওয়া যায়, সৈয়দ শামসুল হকের। ঠিক আছে, এইগুলো মোস্ট পপুলার বলা আছে। এখন যেগুলো একটু কম পড়া হয়, আগেও আমি লিখেছি কিন্তু কম পড়া হয় বা মনে থাকবে কম, সেগুলো একটু লিখবো। সেটা হচ্ছে যে অরণ্যে আলো নেই। এটা কার লেখা? নীলিমা ইব্রাহিমের। নীলিমা ইব্রাহিম এটা। তারপরে লিখবেন পঙ্কজ বিভাস। বিভাস কার লেখা? জিয়া হায়দারের লেখা। আরেকটা লিখবেন প্রতিদিন একদিন। প্রতিদিন একদিন, এগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, সাইদ আহমেদের। আমরা জানি কমন গুলো থেকে তো প্রশ্ন আসে, কিন্তু এইগুলো যেহেতু মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্মগুলো একটা গুরুত্বপূর্ণ টপিক, এখন এই টপিকের মধ্যে থেকে কিছু আনকমন যেগুলো আমরা সচরাচর পড়ি না, আনকমন রাইটারেরও কিছু লেখা আছে, তো সেই লেখাগুলো আমাদের একটু পড়া উচিত। পঙ্কজ বিভাস। ওকে। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? হ্যাঁ, তেভাগা আন্দোলন কেন্দ্রিক কিছু সাহিত্যকর্ম আছে, এর আগে আমরা পড়েছি দেশভাগ ভিত্তিক কিছু সাহিত্যকর্ম। ঠিক আছে, দেশভাগ, 69 গণ অভ্যুত্থান এমনিও পড়েছি আমরা, এই যে আজকের প্রশ্ন আছে সেটাও কিছু পড়বো আমরা, কয়েকটা প্রশ্ন পরে পড়বো সেটা। দেখেন, তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? এই প্রশ্নগুলো আসলে, কালো বরফটা আমরা দেখলাম দেশভাগ ছিল, কৃতদাসের হাসি এটা ইয়ে আছে, আইয়ুব খানের যে শাসন তাকে ব্যঙ্গ করে লেখা হয়েছিল। অক্টোপাস আলাদা আছে, সৈয়দ শামসুল হকের উপন্যাস আছে। তবে এই যে নারাই,
এটা সাধারণত আমরা ওইভাবে কেউই পড়ি নাই, মানে সাহিত্যের টিচার স্টুডেন্ট ছাড়া কিন্তু এগুলো পারার কথা না। নারায়টা কার লেখা? এটা একটা গরিব কৃষকের তেভাগা আন্দোলন কেন্দ্রিক একটা লেখা। সেটা হলো শওকত ওসমানের, সরি শওকত আলীর লেখা এটা। নারীটা শওকত আলীর। অক্টোপাসটা আমি বললাম কার লেখা? সৈয়দ শামসুল হকের লেখা। কালো বরফটা কার লেখা? মাহমুদুল হকের লেখা। কিরদাসের হাসি কার লেখা? শওকত ওসমানের লেখা। তো কিরদাসের হাসি আমরা জানি কালজয়ী উপন্যাস তার। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে মূলত আইয়ুব শাসন যে ছিল সামরিক শাসন, এই সামরিক শাসনের প্রতিবাদ স্বরূপ তিনি এটা লিখেছিলেন। আর তেভাগা আন্দোলন কেন্দ্রিক আরো কিছু উপন্যাস আছে, সেই উপন্যাসগুলোর দিকে একটু দেখতে পারেন। যেহেতু এই ধরনের প্রশ্ন আসে মাঝে মাঝে, আনকমন প্রশ্ন, কঠিন প্রশ্ন হিসেবে আসে, আর যেহেতু প্রশ্নটা আসছে এটা গাইডলাইন হিসেবে কাজ করলো। নর্মালি পড়ার সময় আমরা এগুলো হয়তো কখনোই পড়তাম না, যেহেতু প্রশ্ন আসছে তো এখান থেকে আবার প্রশ্ন হইতে পারে এই রিলেটেড, সেই জায়গা থেকে একটু পড়া। তবে আমরা সেগুলো পড়েছি, কিন্তু সেগুলো যে আসলে তেভাগা আন্দোলনটাকে টাচ করেছে এটা একটু জানা দরকার। যেমন খোয়াবনামা। খোয়াবনামার মধ্যে বেশ কিছু কাহিনী আছে, বেশ কিছু বিষয় তুলে ধরেছে, তবে তার মধ্যে তেভাগা আন্দোলন আছে। তাহলে খোয়াবনামাটা কার? আখতারুজ্জামান ইলিয়াস। আমরা আখতারুজ্জামান ইলিয়াসের অনেক, মানে সবগুলোই পড়েছি। আখতারুজ্জামান ইলিয়াস। হুম। কিন্তু খোয়াবনামাটা এই তেভাগা আন্দোলন কেন্দ্রিক, এটা জানাটা আমাদের লাভ আছে। এই এটা যদি এভাবে জানি আমাদের লাভ আছে। তারপরে কাঁটাতারে প্রজাপতি, খেয়াল করেন। কাঁটাতারে প্রজাপতি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কার? সেলিনা হোসেনের লেখা। এবং কাঁটাতারের প্রজাপতি শুধু তা না, গায়ত্রী সন্ধ্যা, গায়ত্রী সন্ধ্যা, এটা কার? সেলিনা হোসেনের লেখা। এই দুইটাই কিন্তু, মানে তার এই লেখা, এই দুইটাই কিন্তু মানে তেভাগা আন্দোলনকে টাচ করেছে। তো আসেন যে এই দুইটা তো আমাদের মানে পড়ায় আছে, পড়া আছে। নারাই আমরা কখনো পড়ি নাই। শওকত আলী সম্পর্কে যে কয়েকটা পড়া পড়েছি, তার মধ্যে এই প্রশ্ন আসার আগে আমরা কেউই নারাই পড়ি নাই। খোয়াবনামা পড়েছি, কাঁটাতারের প্রজাপতি পড়েছি, গায়ত্রী সন্ধ্যা, এগুলো পড়েছি, কিন্তু এর পরেও তো আরো কিছু জিনিস আছে তেভাগা আন্দোলন কেন্দ্রিক, যেগুলো কিন্তু আমরা পড়ি নাই। নারায়ের সূত্রে এটা পড়া লাগছে। তো সেগুলোর মধ্যে যদি আমরা লিখি, লাল মাটি। লাল মাটি এটা নারায়ণ গঙ্গোপাধ্যায়। রাইটারটাই কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো রাইটার ইম্পর্টেন্টের জায়গা থেকে এনাকে আমি হচ্ছে সবার আগে নিয়ে আসছি, নারায়ণ গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, নারায়ণ গঙ্গোপাধ্যায়। তো লাল মাটিতে ধরেন কি করবে? তেভাগা আন্দোলন। হ্যাঁ, লাল মাটিতে পাকা ধানের গান। মাটিতে ধান গাড়লেন, পাকা ধানের গান। এই পাকা ধানের গান কে গাইছে? সাবিত্রী রায়। সাবিত্রী রায়। তো এটা একসাথে পড়ে ফেললেন। তারপরে বন্দোবস্তি। বন্দোবস্তি এটা হচ্ছে মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবীর লেখা, এগুলো সবই উপন্যাস। ঠিক আছে, এই মোটামুটি এই তিনটা আপনাকে পড়তে হবে এক্সট্রা করে, কষ্ট হলেও, যেহেতু তেভাগা আন্দোলনটা আসছে। তো এই দৃষ্টিকোণ থেকে আবার নারাইটা ভুলে যায় না, আলাদা করে আবার আসতে পারে নারাই উপন্যাসটি কার লেখা, বা শওকত আলীর লেখা নাটক কোনটি, ও উপন্যাস কোনটি, নারাই। ঠিক আছে, তাহলে এই তিনটা দিলাম। এইভাবে লাল মাটিতে পাকা ধানের গান, পাকা ধানকে একটা বন্দোবস্ত করা হলো। এর বাইরেও আরো কিছু আছে, এর বাইরেও আছে, তবে আমি বলবো যে এই তিনটা সবচেয়ে ভালো, মানে গুরুত্বপূর্ণ, এবং রাইটার হিসেবেও তারা পপুলার। নারায়ণ গঙ্গোপাধ্যায়, সাবিত্রী রায়, মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী এর আগেও আমরা উচ্চারণ করেছি। কাজী নজরুল ইসলামের মোট 5টা গ্রন্থ, এখানে একদম পুরো উদ্দীপক দিয়ে প্রশ্ন করেছে। মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? তার 5টা বই বাজেয়াপ্ত হয়েছে, এটা বলেই দিয়েছে একদম উদ্দীপকের মতো। এবং এখানে অপশন যে 4টা আছে, এই 4টা তো বাজেয়াপ্ত হয়েছেই, এর বাইরেও আর একটা বাজেয়াপ্ত হয়েছে, যেহেতু 5টা চন্দ্রবিন্দু কিন্তু বাজেয়াপ্ত হয়েছে। এখন বলা আছে এর মধ্যে কোনটা আগে বাজেয়াপ্ত হয়েছে। প্রথম যেটা বাজেয়াপ্ত হয়েছে সেটা একটা প্রবন্ধ ছিল। সেই প্রবন্ধ কোনটা? যুগবাণী। যুগবাণী প্রবন্ধ। এছাড়া তার এই যে বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, এই যে তিনটা, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, এগুলো সবই তার কাব্যগ্রন্থ। এবং যদি আসে যে কাব্যগ্রন্থের মধ্যে কোনটা সবার আগে নিষিদ্ধ হয়, এই প্রথম নিষিদ্ধ হয় হচ্ছে এই বিষের বাঁশি, প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ। ঠিক আছে, এটা বুঝতে হবে। প্রথম যে গ্রন্থটা নিষিদ্ধ হয় সেটা যুগবাণী, এবং ধরনের দিক থেকে সেটা প্রবন্ধ ছিল।
আর আরো তার 3টা কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয়েছিল, বিষের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, ব্যাস। কিন্তু এই 3টার মধ্যে কাব্যগ্রন্থের দিক থেকে সবার আগে নিষিদ্ধ হয়েছিল, মানে প্রকাশনার দিক থেকে বা যে দিক থেকে বলেন না কেন, সবার আগে তো ডেফিনেটলি বিষের বাসীটা, এটা নিষিদ্ধ হয়েছিল। আর চন্দ্রবিন্দুটা সবার শেষে। যদি বলা হয় যে কাজী নজরুল ইসলামের সর্বশেষ নিষিদ্ধ গ্রন্থ কোনটা, সেটা হলো এই চন্দ্রবিন্দু। এবং চন্দ্রবিন্দুটা ছিল, এটা ধরনের দিক থেকে একটা গান এবং স্বরলিপির বই ছিল। গান এবং স্বরলিপির বই, বা গানের মাধ্যমে তিনি কিছু কথা তুলে ধরেছিলেন, যার কারণে ব্রিটিশ উপনিবেশিক সরকার এটাকে বাজেয়াপ্ত করেছিল। এই 5টা তার হলো নিষিদ্ধ গ্রন্থ। এবং নিষিদ্ধ গ্রন্থ থেকে যেগুলো আলোচনা করলাম এই জায়গাগুলো থেকে, মানে এখান থেকে আর কোনো কঠিন প্রশ্ন হইতেই পারে না, যদি আমি আমার যতটুকু আলোচনা হইলো এখানে, এটা যদি আপনি ধরে রাখতে পারেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? আমরা এমনিতেই কিন্তু একটি কালো মেয়ের কথা এর আগে আমরা পড়েছিলাম। কালো মেয়ের কথা এই যে নাটকের মধ্যে, সরি, এই উপন্যাসের মধ্যে একটা চরিত্র পড়েছিলাম, মানে কালো মেয়েটার নাম কি? কালো মেয়েটার নাম নাজমা। আমরা এটা পড়েছি, কয়েকদিন আগে পড়লাম। খেয়াল করে দেখেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাসের নাম আমরা পড়েছি, সেটার নাম কিন্তু ছিল ওই একটি কালো মেয়ের কথা। এটাই কিন্তু পড়েছে, এর বাইরে কিন্তু কিছু পড়ি নাই। তবে এখানে একটা বিষয় হলো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কালো মেয়ের কথা, এটা ছিল হচ্ছে সাব উপন্যাস, সাব নোভেল ছিল। মূল নোভেলের নাম ছিল 1971। এই 1971, এটার মধ্যে 2টা উপন্যাস ছিল। একটার নাম ছিল হলো সুতোপার তপস্যা, 2টা ভাগ ছিল, সুতোপার তপস্যা। আর একটা ছিল একটি কালো মেয়ের কথা। একটি কালো মেয়ের কথা, যেটা কিনা আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হিসেবে পড়ে ফেলেছি অলরেডি। এবং এর মধ্যে কালো মেয়ে কে ছিল? নাজমা। সে কালো মেয়ের নাম কে? নাজমা। তাহলে এখান থেকে খেয়াল করেন, আমরা অ্যান্সার পেয়ে গেছি 1971। তারপরে 1971 এটা মূল উপন্যাসটা ছিল। এই উপন্যাসের মধ্যে 2টা পার্ট ছিল, একটার নাম সুতোপার তপস্যা, আর একটা হলো একটি কালো মেয়ের কথা। তাহলে এখন সুতোপার তপস্যাটা আপনি খেয়াল করে পড়বেন। ঠিক আছে, যেহেতু সুতোপার তপস্যা এবং একটা কালো মেয়ের কথা 2টা মিলেই 1971 এটা প্রকাশিত হয়েছিল। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরো একটা কিন্তু অপশন এখানে দিয়েছে, তার প্রকাশিত প্রথম উপন্যাস এই চৈতালি ঘূর্ণি, বলা আছে 2টা। আর এমনিতে রক্তের অক্ষর, এটা রিজিয়া রহমানের লেখা। কার লেখা? রিজিয়া রহমান। রিজিয়া রহমানের লেখা। তবে চৈতালি ঘূর্ণি 1971, ক এবং ঘ অপশনটা মনে রাখবেন ভালো করে। আর অপশন যেহেতু এগুলো সেট হয়েছে এই জায়গা থেকে, সবার পড়ার লেভেল সেম থাকবে না। ক এবং ঘ সবাইকেই পড়তে হবে। আর খ এবং গ পড়বেন কিনা সেটা আপনার মানে ইয়ের উপর, ধারণ ক্ষমতার উপর নির্ভর করবে। 52 বাজার 53 গলি, অর্থাৎ ঢাকাকে বলা হচ্ছে 52 বাজার 53 গলি, এটা কার লেখা? রফিকুল ইসলামের লেখা। একটা জিনিস খেয়াল করেন, এটাও পড়েছেন আপনারা, যে 52 গলির 1 গলি, মানে এটা 52 বাজার 53 গলি, এটা লেখা হচ্ছে রফিকুল ইসলামের। তবে 52 গলির 1 গলি, এই নামটাও কিন্তু কোনো এক সময় আপনারা পড়েছেন, যারা একটু বেশি ডিপে পড়েছেন তারা কিন্তু এটা পড়েছেন, 52 গলির 1 গলি। তাহলে এটা এটার সাথে যদি একটু মিলে, 52 গলির 1 গলি, কার লেখা এটা? রাবেয়া খাতুনের। রাবেয়া খাতুন। রাবেয়া খাতুন হুট করে এই জায়গাগুলো থেকে প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে, কারণ সব তো একদম ইম্পর্টেন্ট রাইটার থেকে প্রশ্ন আসবে না, যেগুলো একদম আমরা যদি আমরা ধরি যে রাইটার কেন্দ্রিক প্রশ্ন আসছে হয়তো বা 15টা, আর 5টা অন্যান্য বিষয় কেন্দ্রিক। তো 15টার মধ্যে হয়তো 10টা খুব পরিচিত রাইটার থাকবে, আর তো দেখা যাবে যে 5টা অপরিচিত রাইটার বা কম পরিচিত না রাইটারের মধ্যে থেকে থাকার সম্ভাবনা বেশি থাকে। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপরে গ্রন্থ লিখেছেন কে? সেটা হচ্ছে ক্লিন্টন বি সিলি। এটা আমরা বেসিক তথ্য পড়ার সময় আমরা এগুলো পড়ে ফেলি। আর তার মোটামুটি ইংরেজি ভাষায় যে লিখেছিল, এটা বইয়ের নামটা অনেক বড় ছিল। তবে প্রথম অংশ ছিল এরকম যে, যে গ্রন্থটা ছিল সেই গ্রন্থের নাম ছিল এ পোয়েট অ্যাপার্ট। অ্যাপার্ট অ্যাপার্ট দিয়ে এভাবে ছিল, আর এর সাথে আরো কিছু লেখা ছিল অনেক বড়, জসীমউদ্দিনকে নিয়ে লিখেছিল। তো কে লিখেছিল এটাই জানাটা দরকার। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপরে কে বইটা লিখেছিল? ক্লিন্টন বি সিলি লিখেছিল। পরবর্তীতে এটাতে আবার অনুবাদ হয়েছিল, বাংলায় অনুবাদ হয়েছিল, সেটা নাম ছিল অনন্য জীবনানন্দ। অনন্য জীবনানন্দ এই নামে কিন্তু অনুবাদ হয়েছিল। যাই হোক, এটার একদম যে কথাগুলো বললাম খুব যে ইম্পর্টেন্ট এরকম কিছু না। তবে এই প্রশ্ন যেটা হয়েছে, এই প্রশ্নের মধ্যে ক্লিন্টন বি সিলি, এটাই ভালোভাবে মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। গ্রাম বার্তার প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়? এটা কুষ্টিয়ার কুমারখালী থেকে, আমরা পড়েছি এর আগে। আর এটার সম্পাদক হচ্ছে হরিনাথ মজুমদার।
ঠিক আছে, কাঙ্গাল হরিনাথ বলা হয়, হরিনাথ মজুমদার বা কাঙ্গাল হরিনাথ। হ্যাঁ, ওখানেই আছে। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? এটা আমরা জীবনী সাহিত্যের গুরুত্বপূর্ণ যতগুলো জীবনী সাহিত্য আছে শ্রী চৈতন্যদেবকে নিয়ে আমরা এর আগে পড়ে ফেলেছি, এখানে আর কোনো ব্যাখ্যা দিব না। শ্রী চৈতন্যদেব, ঠিক আছে, তার যে গুরুত্বপূর্ণ তিনটা আহ, সাহিত্যকর্ম ছিল, মানে তাকে নিয়ে লিখেছিল জীবনী সাহিত্য, সব লিখে ফেলেছে সেগুলো। চর্যাপদের টিকাকারের নাম কি? টিকাকারের নাম হচ্ছে মণি দত্ত, এবং মণি দত্ত তিনি 11 নম্বর পদ বাদ দিয়ে বাদ বাকিগুলো তিনি ব্যাখ্যা করেছেন, মানে টিকা করেছেন 11 নম্বর পদ বাদ দিয়ে, বাদে। এবং এই মনুদত্ত যখন করলো, আমরা জানি যে চর্যাপদের যে প্রাপ্ত পদ 46.5টি, 46.5টি পদের মধ্যে 11 নম্বর পদ বাদ দিয়ে তিনি কি করেছিলেন, মানে টিকা করেছিলেন। পদ পাওয়া গেছে কতগুলা? 46.5টি, তাই না? 46.5 লিখে দিলাম, এটা 46.5। আর মনিদত্তর সাথে আপনাকে পড়তে হবে চর্যাপদের, আমরা কিছু পড়েছিলাম যে চর্যাপদকে বিভিন্ন জন বিভিন্ন নামে ডেকেছে, একটা বক্স করে দিয়েছিলাম, 4-5 জনের দিয়েছিলাম, ওর মধ্যে কিন্তু মণিদত্ত ছিল। যাই হোক, যে মণিদত্ত যেহেতু আসলো এখানে, আমরা এই কথাটা আবার লিখে ফেলি, তিনি আশ্চর্য চর্যাচয় এই নামটা কিন্তু দিয়েছিলেন চর্যাপদের। আর বাদ বাকি কি মিননাথ, মিননাথ তো ওই যে নাথ সাহিত্যের সাথে সম্পর্কিত। প্রবোধচন্দ্র, হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে বহু হয়েছে, কথা আর বলবো না, তবে প্রবোধচন্দ্র বাগচি এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট হবে। প্রবোধচন্দ্র বাগচির ব্যাপারটা জানার আগে আমাদের আগে কীর্তিচন্দ্রের কথাটা বলতে হবে, এর কীর্তিটা আগে পড়তে হবে। কোনো কিছু করা মানে কি? কীর্তি করা। তো কীর্তি করা মানে কি সবার আগে সে কাজটা করবে, অর্থাৎ তিব্বতী অনুবাদটা করেছিল কে? কীর্তিচন্দ্র, তিব্বতী অনুবাদ। আর পরবর্তীতে এই প্রবোধচন্দ্র বাগচি তিব্বতী অনুবাদটাকে কি করেছিলেন, প্রকাশ করেছিলেন বা আবিষ্কার, মানে এটাই আর কি, প্রকাশ করেছিলেন, তিব্বতী অনুবাদকে আবিষ্কার বা প্রকাশ করা একই বিষয়। এই কাজটা করেছিলেন। তারপর তিব্বতী অনুবাদ কে করেছিলেন? কীর্তিচন্দ্র। আর তিব্বতী অনুবাদটাকে প্রকাশ করেছিলেন হরপ্রসাদ বাগচি, সরি, প্রবোধচন্দ্র বাগচি, প্রবোধচন্দ্র বাগচি। তারপরে আসেন 69 গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে চিলেকোঠার সেপাই, এটা কিন্তু তার প্রথম প্রকাশিত উপন্যাসও। কার প্রথম প্রকাশিত উপন্যাস সেটা আপনারা জানেন। দেখেন, এই কিছুক্ষণ আগে পড়লাম যে আখতারুজ্জামান ইলিয়াসের যে নাটকগুলা গুরুত্বপূর্ণ উপন্যাসগুলা, চিলেকোঠার সেপাই বলা আছে। আর কিছুক্ষণ আগে এটা হচ্ছে 69 গণ অভ্যুত্থান, খোয়াবনামা ছিল আখতারুজ্জামান ইলিয়াসের, সেটা হলো তেভাগা আন্দোলন কেন্দ্রিক। তেভাগা আন্দোলন কেন্দ্রিক। এখন চিলেকোঠার সেপাইয়ের মধ্যে আমরা কি কি পড়বো? এখানে চরিত্রগুলো ইম্পর্টেন্ট আছে। চরিত্র, চরিত্রের মধ্যে রঞ্জু, তাকে বলা হয় ওসমান, রঞ্জু ওসমান দুইটাই লিখে রাখবেন, হ্যাঁ, যেটা বলুক না কেন। আর এর মধ্যে আরো একটা চরিত্র ছিল যাকে খিজির বলা হয়, আবার ডাক, একদম ডাকার ক্ষেত্রে ডাক নামে বলা হয় হাড্ডি খিজির। তাহলে রঞ্জু বা ওসমান একই ব্যক্তি দুইজন, রঞ্জুর নাম আসল, ওসমান নামে এখানে ডাকা হতো। তারপর হাড্ডি খিজির, এই চরিত্রগুলো ইম্পর্টেন্ট এখানে। আর বাদ বাকি কাঁটাতারের প্রজাপতি কিছুক্ষণ আগে পড়লাম, সেলিনা হোসেনের লেখা এবং তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস। এখানে আরো দুইটা জিনিস আছে, ভূমিপুত্র বলা আছে, অতটা ইম্পর্টেন্ট না, তবে রাইটার ইম্পর্টেন্ট। ইমদাদুল হক মিলন, নামটা সবাই পড়েছেন, জানেন। তবে মাটির জাহাজটা আমি একটু পড়তে বলবো, মাটির জাহাজটা একটু পড়ে নেবেন, কারণ কালো বরফ জীবন আমার বোন পড়েছেন, আরো কিছু জিনিস আমরা পড়েছি। মাহমুদুল হক, মাহমুদুল হক, যেহেতু অপশনে সেট হয়েছে সামনে মাটির জাহাজ কার লেখা, মাহমুদুল হক এটা আসতেই পারে। ভূমিপুত্রটা অতটা গুরুত্বপূর্ণ নয়। এছাড়া 69 গণ অভ্যুত্থান কেন্দ্রিক কিছু সাহিত্যকর্ম আছে, সেই সাহিত্যকর্মগুলো আমরা পড়েছি। আসাদের শার্ট একটা কবিতা ছিল, কার লেখা? শামসুর রহমানের লেখা। তারপরে ওঙ্কার উপন্যাস, আরেকটা উপন্যাস ছিল ওঙ্কার, কার লেখা? আহমদ ছফার উপন্যাস। এটাও কিন্তু 69 গণ অভ্যুত্থান আছে। অথবা ওখানে কিন্তু আবার আলাদা আলাদা করে এভাবেও থাকে, আইয়ুবীয় শাসন, কারণ 69 গণ অভ্যুত্থানের সাথে 1968 সাল 69 সাল ওই সময় আইয়ুবীয় শাসন ছিল। এভাবেও কিন্তু আসে, আইয়ুবীয় শাসন নিয়ে রচনা করেছেন বা কোন লেখা উপন্যাস কোনটি, ওঙ্কার, ওইভাবে কিন্তু থাকে। আহমদ ছফার ওঙ্কার, তার মানে আহমদ ছফার ওঙ্কারটা 69 গণ অভ্যুত্থান কেন্দ্রিকও কিন্তু লেখা, পটভূমিকায় লেখা। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? আসাদের শার্ট, তারপরে ওঙ্কার, এই যে কথাগুলো বললাম আগেও লেখা হয়েছে এগুলো। আম, তারপরে ভাষা অংশের মধ্যে
ডিঙি টেনে বের করতে হবে। ভাষা অংশের মধ্যে 20টা প্রশ্ন আমাদের সাহিত্যের কমপ্লিট হয়ে গেছে, এবার ভাষা অংশের মধ্যে আসছি। ডিঙি টেনে বের করতে হবে, এটা কোন ধরনের বাক্যের উদাহরণ? এখানে মূলত বাচ্চের কথা বলছে, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃ বাচ্য, তিনটা বাচ্চের কথা এখানে দিয়েছে, আর যৌগিক আলাদা করে বলা আছে। ডিঙি টেনে বের করতে হবে যে বাক্যের মধ্যে কোনো রকম কর্ম থাকে না। কর্ম থাকে না, দেখা যাচ্ছে আহ আহ সেটা কি হয়ে যায়, ভাববাচ্যের মধ্যে পড়ে পড়ে যায়। আর যেটাতে কর্ম থাকে এবং কর্ম কর্তৃ স্থানীয় ভূমিকা পালন করে সেটাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। দেখেন ডিঙি টেনে বের করতে হবে, এখানে কিন্তু কোনো ধরনের কর্ম নাই। আর এখানে ক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে ক্রিয়া কিন্তু নাম পুরুষ। নাম পুরুষ, প্রথম পুরুষ বা দ্বিতীয় পুরুষ কাউকে বলা হয় না, এবং উত্তম পুরুষ মধ্যম পুরুষ কাউকে বলা হয় না, নাম পুরুষ কিন্তু বোঝাচ্ছে এখানে। ডিঙি টেনে বের করতে হবে, আমিও বের করবো না, আপনিও বের করবেন না, কিন্তু বলা হচ্ছে ইনডিরেক্টলি ডিঙি টেনে বের করতে হবে কাউকে। আপনাকে বা আমাকে, মানে আমরা নিজে নিজেকে, মানে নিজের কথা বলছি না, আপনার কথা বলছি না, টেনে বের করতে হবে, যে কেউ করতে পারে এটা। তাহলে এখানে ক্রিয়া থাকে, নাম পুরুষ, এই দুইটা আইডেন্টিফিকেশনের ব্যাপার আছে ভাববাচ্যের মধ্যে। ভাববাচ্যের মধ্যে কি থাকবে, এখানে কর্ম থাকবে না, কোনো ধরনের কর্ম থাকবে না। আর তারপরে এখানে যে ক্রিয়াটা হবে, এই ক্রিয়ার ধরনটা হবে নাম পুরুষের, নাম পুরুষ অনুযায়ী ক্রিয়াটা হবে। তাহলে এটা ডিঙি টেনে বের করতে হবে। এর মধ্যে পরে আরো কিছু ভাববাচ্য আছে, সেই ভাববাচ্যের মধ্যে কি কি আছে? এ পথে চলা যায় না। দেখেন, মানে এই কথাগুলো বলার মাধ্যমে কাউকে, উত্তম পুরুষ মধ্যম পুরুষ কাকে নির্দেশ করছে না, নাম পুরুষ, মানে এখানে আর কোনো কর্মও নাই। তারপরে এবার ট্রেনে ওঠা যাক, এগুলো সবই ভাববাচ্য, ওঠা যাক, ঠিক আছে। আর এর বাইরেও আছে, আরো ভাববাচ্য আছে, যেমন আমার খাওয়া হলো না। হলো না, আমাকে এখন যেতে হবে। আমাকে দিয়ে বা কে শেষে, আহ, মানে আমার, হ্যাঁ আমার, তারপরে হচ্ছে আমাকে, কে রে, র, কে, এগুলো দিয়েও কিন্তু কিছু ভাববাচ্য গঠিত হয়। আমাকে এখন যেতে হবে। তো মোটামুটি এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই পথে চলা যায় না, তারপরে এবার ট্রেনে ওঠা যাক, ডিঙি ট্রেনে বের করতে হবে, ওই সেন্স থেকে আসছে, কিন্তু এই দুইটা সেন্স আমরা মোটামুটি পড়ে ফেলি। আর কর্মকর্তৃ বাচ্চাটাও গুরুত্বপূর্ণ। কর্মকর্তৃ বাচ্চার উদাহরণগুলো, যেহেতু বাচ্চা নিয়ে প্রশ্ন আসছে, আমাদের অন্যগুলো, মানে অন্যগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নাই, কিন্তু কর্মকর্তৃ বাচ্চা নিয়ে মাথা ঘামাতে হবে। এটার অ্যান্সার, এটা ভাব বাচ্চা, কিন্তু এটা আমাদের পড়তে হবে, যেন সামনে পড়ার সুযোগ নাই, কারণ এই রিলেটেড প্রশ্ন ওইভাবে আসে না। ঠিক আছে, তাহলে এটা আমাদের পড়তে হবে, যেখানে কর্মপদটা কর্তৃকারক, মানে কর্তৃপদের জায়গাটা নিবে। মানে কর্মপদটাই কর্তৃস্থানীয়, সেটাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। কি কি উদাহরণ আছে, যেরকম হলো সুতি কাপড় অনেক দিন টিকে, অনেক দিন টিকে বা টিকে বেশি, ঠিক আছে, বা টিকে বেশি বা অনেক দিন টিকে, টিকে বেশি অনেক দিন টিকে, সেম সেন্স দিবে আর কি। তারপরে হচ্ছে কাজটা ভালো দেখায় না, কাজটা ভালো দেখায় না, বাঁশি বাজে ওই মধুর লগনে, ওই মধুর লগনে, ব্যাস। এই ভাববাচ্য কর্মকর্তৃ বাচ্য দরকার হইলে আলাদা করে যেভাবে লিখে দিয়েছে এভাবে আলাদা আলাদা রাখেন। ডান পাশে এইদিকে আপনি, এই পথে যাওয়া যাবে না, তাহলে কি করবেন? ট্রেনে যান, ঠিক আছে। ওগুলো হচ্ছে ভাববাচ্যের মধ্যে, এই যে ট্রেনে যান, ট্রেনে বের করতে হবে, খাওয়া হলো না, যেতে হবে। আর এই বাদ বাকি কর্মকর্তৃ বাচ্চার মধ্যে এখানে যে কর্মর ব্যাপারগুলো আছে, সুতি কাপড় অনেকদিন টিকে, কাজটা ভালো দেখে না, কাজের ব্যাপার আছে, বাঁশি বাজার ব্যাপার আছে, এগুলো বাঁশি বাজার মধুর লগন, এই বিষয়গুলো কর্মকর্তৃ বাচ্চা। খুব ইম্পর্টেন্ট আলোচনা করলাম, কারণ এখান থেকে সামনে প্রশ্ন হতে পারে। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এটা কোন ধরনের? আহ, এটা একটা বর্ণনামূলক বাক্য। এখন বর্ণনামূলক বাক্যের মধ্যে অনুজ্ঞা, এখানে অনুজ্ঞা, বিস্ময় বা প্রশ্ন এগুলো কিছুই নাই, কিন্তু আবার বর্ণনামূলক বাক্যকে কিন্তু নির্দেশাত্মক বাক্য বলা হয়, জাস্ট অপর নামটা দিয়ে এখানে বলেছে। বর্ণনামূলক বা বর্ণনাত্মক, সেটাও বলতে পারেন। আর অন্যগুলোর মধ্যে যাবে না। আপনি যদি মনে করেন যে এই বর্ণনাত্মকের নির্দেশাত্মক যে আলাদা নাম, এটা জানেন না, কিন্তু এগুলো জানেন, অনুজ্ঞাত নাই, আদেশ অনুরোধ কিছু বলা নাই এখানে, বিস্ময়ও নাই, প্রশ্নও তো নাই, তার মানে এগুলো তিনটাতে বাদ দিতে পারলে আপনি এটা আনসার দাগাইতে পারবেন। এইভাবে দাগাবেন কিছু জিনিস। ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই ড্যাশ।
দেখেন, ধ্বনি এবং শব্দতত্ত্ব। একটা বাক্যের মধ্যে কি থাকে? বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ থাকে, শব্দের মধ্যে ধ্বনি থাকে। সবার বড় হচ্ছে বাক্য, বাক্যর পরে হচ্ছে শব্দ, শব্দের মধ্যে ধ্বনি বা অক্ষর যেগুলো থাকে। ঠিক আছে? তার মানে ধ্বনি এবং শব্দতত্ত্ব ২ টাকে বাক্যে ব্যবহারের জন্য দেখেন, এখানে মূলত এই জায়গাগুলো হচ্ছে আপনার মনে হইতে পারে যে একটু ঝামেলাপূর্ণ। কিন্তু এই যে বাক্যে যেকোনো কিছু ব্যবহার করা, আপনি বাক্যকে সাজাবেন কিভাবে সেটা ডেফিনিটলি বাক্যতত্ত্বের মধ্যে থাকবে। তো এই সেন্স থেকে কিন্তু অ্যান্সার করা যায়। প্রশ্ন যে সবই একদম আপনি যা পড়েছেন তাই আসতে হবে এমন না। যে ভাষায় পড়েছেন সেই ভাষায় আসতে হবে এমন না। কিন্তু এটা যেটা আছে এটা আপনি দেখে বুঝতে হবে। ঠিক আছে? এটুকু বোঝা আপনাকে লাগবেই। আমরা জানি বাক্যতত্ত্বকে ইংলিশে বলা হয় সিনট্যাক্স। এর আগে ইংলিশে পড়েছি। সিনট্যাক্স মিনস সেন্টেন্স বিল্ডিং। ইংলিশের মধ্যে পড়েছি, খেয়াল করেন। তাহলে সেন্টেন্স বিল্ডিং মানে বাক্য মানে তৈরি করার যে বিষয়টা। আবার এই বাক্যতত্ত্বকে কি বলা হয়? যেহেতু বাক্যের মধ্যে অনেকগুলো পদ থাকে এবং পদটা কার পরে কোনটা বসবে একটা নিয়ম আছে। তো এটা এইজন্য এটাকে বলা হয় পদক্রম। পদক্রম বলা হয়। এখন আসেন যে বাক্যতত্ত্বের মধ্যে আসলে কি, কি নিয়ে আলোচনা করা হয়? মূলত কি, কি নিয়ে আলোচনার ব্যাপার হচ্ছে, আমি এক কথায় যদি বলি বাক্য নিয়ে সব। ঠিক আছে? বাক্য নিয়ে সব। বাক্য যা করে বা বাক্য রিলেটেড, মানে যদি বলা হয় বাক্যের গঠন, বাক্যের রূপান্তর, বাক্য শুদ্ধি, এগুলো সব বাক্য মানে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এর বাইরে আরকি বাক্যের মধ্যে আপনি ইয়া দেন না, ওই দাঁড়ি, কমা, সেমিকোলন দেন, যতিচিহ্ন। তার মানে এগুলো ব্যবহারের একটা নিয়ম আছে। এগুলো বাক্যতত্ত্বের মধ্যে আলোচনা হবে। অর্থাৎ যতিচিহ্নগুলো বাক্যতত্ত্বের আলোচনার মধ্যে পড়বে। এছাড়া আপনি বাক্য নিয়ে যেগুলো আমরা ভয়েস ন্যারেশন করি, অর্থাৎ বাচ্য, উক্তি এগুলা। তারপরে কারক, ইম্পর্টেন্ট। কারকটা আপনি খেয়াল করবেন। বিশেষ করে যে টপিকগুলো আমরা পড়ি, সন্ধি পড়ি, সমাস পড়ি, কারক পড়ি, প্রকৃতি প্রত্যয় পড়ি, ধাতু পড়ি, এই জায়গাগুলো থেকে আসার সম্ভাবনা বেশি থাকে তখন। আর এখানে আরেকটা জিনিস পড়বেন, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, এটা। আর বাদবাকি দেখেন শব্দতত্ত্ব থাকে। এমনি আজকে সবগুলো পড়ার সুযোগ নাই, যে ধ্বনি এবং শব্দতত্ত্বের কথা বলছে। তো ধ্বনি তত্ত্বের মধ্যে কি থাকবে? ধ্বনি তত্ত্বের মধ্যে ধ্বনি রিলেটেড সব, ধ্বনি অক্ষর মানে ধ্বনির গঠন, সরি ধ্বনির পরিবর্তন যেগুলো আছে এগুলো সবই আলোচনা হবে ধ্বনি টনি নিয়ে। তবে এখানে ধ্বনি তত্ত্বের মধ্যে ইম্পর্টেন্ট হলো নত্য সত্য বিধান, এখানে ধ্বনির বিষয়গুলো আছে, এবং নত্য সত্য বিধানের সাথে সন্ধিটা পড়তে হবে। অর্থাৎ এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। ধ্বনি তত্ত্বের মধ্যে দুইটা জিনিস লিখবেন, নত্য সত্য বিধান এবং সন্ধি, এই দুইটা লিখবেন। আর যেটা বললাম যে ধ্বনি রিলেটেড সব ধ্বনি তত্ত্বের মধ্যে পড়বে, আর শব্দ তত্ত্বের মধ্যে শব্দ রিলেটেড সবকিছু পড়বে। শব্দ রিলেটেড সব, যদি বলা হয় শব্দের উৎস নিয়ে কোথায় আলোচনা করে শব্দতত্ত্ব, যদি শব্দের প্রকারভেদ নিয়ে কোথায় আলোচনা করে শব্দতত্ত্ব, সব। কিন্তু এর মধ্যে আমাদের স্পেসিফিক ভাবে পড়তে হবে, যেটা বললাম যে টপিকগুলো আমরা সাধারণত পড়ে থাকি, যেমন ধাতু, প্রকৃতি, প্রত্যয়, এটা শব্দতত্ত্বের মধ্যে আছে। তারপরে উপসর্গ, অনুসর্গ, এগুলো শব্দতত্ত্বের মধ্যে আলোচনা হয়। তারপরে সমাস, সমাসটা ইম্পর্টেন্ট। তাহলে সন্ধি, সমাস, কারক এগুলো যদি ধরেন, তাহলে সন্ধি তো পড়লো কার মধ্যে? ওই ধ্বনিতত্ত্বের মধ্যে। শব্দতত্ত্বের মধ্যে এই যে সমাস আছে, প্রকৃতি প্রত্যয় আছে। আর কারকের কথা যদি আমরা এদিকে দেখি, কারক গুলো হচ্ছে বাক্যতত্ত্বের মধ্যে পড়ে। ইম্পর্টেন্ট গুলো আলোচনা হলো, বাদ বাকি গুলো তো লিখে দিলাম, এগুলো খেয়াল রাখবেন। অনুসর্গ, উপসর্গ এগুলো থেকেও আসতে পারে পরীক্ষায়। কোন বানানটি শুদ্ধ? দেখেন, এখানে এই শুদ্ধ বানান করতে গিয়ে অনেকের মনে কষ্ট চলে আসবে। তবে মনে কষ্ট আসার কথা না, খুব বেশি ঘাটাঘাটি করলে মনে কষ্ট হবে। হ্যাঁ, মনোকষ্ট বানানটা হলো এইটা। ঠিক আছে? মনোকষ্ট। এখন আমরা দেখেন বিসর্গ সন্ধি যখন পড়েছি, বিসর্গ সন্ধি নিয়ে কিন্তু আমরা আহ, একটা টাইপ পড়েছি। একটা টাইপ বিসর্গ সন্ধির দুইটা টাইপ আছে। মেইন ক্লাসে দুইটা টাইপই আমরা পড়েছি। একটা টাইপ পড়েছি, আর একটা টাইপ আজকে হয়ে যাবে। একটা টাইপ পড়েছিলাম কি, শব্দের মধ্যে যদি ওকার থাকে, তারপরে র থাকে, রেফ থাকে, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা পড়েছি। তারপরে যুক্ত বর্ণ হিসেবে তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত্য স, এগুলো যদি থাকে, আবার যদি এমনি এই যে কি থাকে, বিসর্গ যদি থাকে, এই সাতটা জিনিস যদি থাকে, তাহলে সেটা বিসর্গ সন্ধির মধ্যে পড়ে। বিসর্গ সন্ধির কথা এখানে কেন আসছে? কারণ বানান ক্ষেত্রে বানান শুদ্ধির বিষয়গুলা এগুলো নত্য সত্য বিধান বা ধ্বনির সাথে সম্পর্কিত। আবার জানি এগুলো ধ্বনি তত্ত্বের মধ্যে মানে সন্ধির মধ্যেও আছে। ধ্বনি তত্ত্ব মানে কি, সন্ধি কার মধ্যে আলোচনার বিষয়? ধ্বনি তত্ত্বের মধ্যে। এই জন্য বানান এখানে কিন্তু রিলেট করে এখানে। আবার আছে যেগুলোতে সন্ধি বিশ্লেষণ করলেও বিসর্গ থাকবে, মূল শব্দের মধ্যেও বিসর্গ থাকবে, তার মধ্যেই মনোকষ্ট একটা। এখন দেখেন এটা কিভাবে মনে রাখবো, এটা যখন আরো উদাহরণ আমি দেখলাম, যে আপনাদের আরো কিছু উদাহরণ আমি দিব, যাতে করে বানানটা হয়ে যায়। আবার ওই যে বিসর্গ সন্ধির ক্ষেত্রে গিয়েও যেন আপনারা কোনো ঝামেলায় না পড়েন। এটা যখন কতগুলো উদাহরণ আমি দেখলাম, দেখার পরে মনে হলো যে এটা এইভাবে আমরা মনে রাখতে পারি। যেটা আমি বলবো এটা, মানে আমি এই লেকচারটা রেডি করার সময় এটা এইভাবে চিন্তা করেছিলাম।
এটা অন্য কোথাও পাওয়ার কথা না আপনাদের। যদি এরপরে কোথাও পান তাহলে বুঝবেন আমার কাছ থেকে কপি হয়েছে। তাহলে কোনটা কিভাবে মনে রাখবেন? এখন আপনি মাথা থেকে শুরু করেন। এখন আমি আজকে আমার ফেস দেখাচ্ছি না, যার কারণে আমি একদম পুরো ভিজুয়ালাইজ করতে পারছি না আপনাদেরকে। তো দেখেন, আপনারা নিজে নিজেই এটা খেয়াল রাখবেন। আমি যেটা বলবো মাথায় হাত দেন আগে। মাথায় হাত দিলেন। মাথা। ঠিক আছে? মাথায় হাত দেওয়া মানে কি শির। মাথা থেকে নিচে নামেন। একদম সামনে দিয়ে। শিরের পরে কি থাকে? নাক। এগুলো আগে লেখেন। নাকের পরে মুখের কাছে মুখ, মুখ যাইতে পারেন, একই বিষয়। মুখ থেকে কিন্তু গলা নামে। অর্থাৎ আপনি কিছু খাইলে সেটা হচ্ছে গলা। কেন লিখছি আমি পরে বলছি। গলাধঃকরণ। এখন এখান থেকে এসে আপনি বুকের কাছে চলে আসেন। বুকে আপনি কি থাকে? মন থাকে। মন থাকে বা অন্তর থাকে। এই বিষয়গুলো থাকে। আর অন্তর, এখান থেকে আরেকটু নিচে নামলে আপনার পেট। পেট। এখন পেট কেন দিলাম? পেটের এখানে লেখেন অন্তঃসত্ত্বা। সামনে আরো কিছু বলবো আর কি, তবে এখানে বোঝার জন্য। তা দেখেন, এই সিরিয়ালে যে কথাগুলো বললাম, এখন দেখেন এই সিরিয়ালে কি বানানগুলো এরকম দেখেন। এখন বানানগুলোর মধ্যে যদি আমরা যাই, যদি আমরা লিখি শির, বলছি না শিরোপীড়া। যদি শিরোপীড়া না, যদি শির দিয়ে অন্য কোনো বানান থাকে সেটার অ্যান্সার জিনো। যদি শির কম্পন বলা থাকে, শিরোকম্পন, সেটারও শির দিয়ে এই বিসর্গ দিয়ে কম্পন লিখবেন। নাক আমি কেন লিখলাম এখানে? নাক দিয়ে কি না হয়? শ্বাস প্রশ্বাস চালানো হয়, তবে এখানে নিঃশ্বাস। আপনি নি দিয়ে খেয়াল রাখবেন। এই যে নাক মানে এখানে নিঃশ্বাসের কথাটা মনে রাখার চেষ্টা করেছে। এখন শুধু নিঃশ্বাস না, নি দিয়ে যা যা আছে, নি দিয়ে কি আছে? নিঃশর্ত, নিঃশেষ, এগুলো সব হবে। সবগুলো আমি লেখা সম্ভব না এখানে। নিঃশেষ, নিঃসঙ্গ, এগুলো সব। যেমন শিরোপীড়া বললাম, তারপর হচ্ছে শিরোকম্পন, এটা হইতে পারে। তারপরে গলা। গলা মানে কি? গলাধঃকরণ। গলাধঃকরণ। কোনো কিছু খাইলেন, ঢোক গিললেন, গলাধঃকরণ হয়ে গেল। গলাধঃকরণ মোটামুটি এই একটাই মোস্ট পপুলার। মন অন্তর দুইটাই খেয়াল রাখতে হবে আপনাকে। মন থেকে মনোকষ্ট, আর অন্তর দিয়ে আমি বলছি পরে। তাহলে মন দিয়ে কি? মনোকষ্ট। শুধু মনোকষ্ট না, যদি থাকে মনোপীড়া। হ্যাঁ, যদি মনোপীড়ার কথা বলা থাকে, যদি বলা হয় মন শান্তি, মনোপুত, মনক্ষুণ্ণ। মনক্ষুণ্ণ একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে মনক্ষুণ্ণটাও খেয়াল রাখতে পারেন এখানে। আরো মন দিয়ে যা মানে আরো কিছু যদি থাকে, যেমন মনোপীড়া, মনোশান্তি, মনোপুত হওয়া। অনেক সময় হয় যে আমি একটা জিনিস বললাম, আপনার মনোপুত হলো না, সেটা হইতে পারে। এখন অন্তর। অন্তর বলতে আসলে এখানে অন্তকে বোঝানো হয়েছে। অন্ত। অন্ত। তার মানে অন্ত বলতে অন্তঃকরণ। এই যে অন্তঃকরণ, এই বানানগুলা। অন্তঃকরণ। এখন অন্তঃকরণের পরে এই যে অন্তঃসত্ত্বা, এর মধ্যেও কিন্তু অন্তটা আছে, যদি এটা পেট দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করছি, যেহেতু আমি একদম হিউম্যান বডি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, মাথা থেকে শুরু করে নাক, গলা, মন, তারপর পেট, অন্তর। এখন খেয়াল করেন, মোটামুটি এগুলো কিন্তু কমপ্লিট হলো। এখন এই যে এটাও সেম, অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা এই রিলেটেড বানান আজকে আবার আছে মনে হয়। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনাকে আহ অন্য সেন্সে মনে রাখা যায় কিছু বানান। সে বানানগুলো হতে পারে টিনেজে যারা পৌঁছায়। টিনেজে আমাদের সবারই, টিনেজে আমরা পার করে এসেছি। টিনেজে আমাদের শারীরিক পরিবর্তন, চারিত্রিক পরিবর্তন গুলো হয়, মন মানসিকতার পরিবর্তন হয়। তো এটা যদি আমরা বড়রা, এখন বড় হয়েছে যারা টিনেজে যাবে, তাদেরকে যদি আমরা অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, অনেক ভুল পথ থেকে তারা কিন্তু ফিরে আসতে পারে চাইলে। Just ঘটনাটা বলছি। তার মানে আপনার পরিচিত যে থাকবে, আপনার ছোট ভাই যদি থাকে, তাকে আপনি সাবধান করতে পারবেন। তাকে যদি ধরেন সাবধান করলো, যে শুনলো না, তখন কি হবে? যে আপনি বলবেন না, ইতিপূর্বে তোকে আমি বারবার বলেছি যে বয়ঃসন্ধিতে এই সমস্যাগুলো হবে, এরকম হইতে পারে। যদি এগুলো কন্ট্রোল না করতে পারিস, তোর অধঃপতন হবে। আর তোর যদি অধঃপতন হয়, তোর সাথে আমার সম্পর্ক থাকবে না। তাহলে এখানে কি কি থাকবে? সম্পর্ক থাকবে না মানে দুঃসম্পর্ক। তাহলে এখানে কি কি বানানোর মধ্যে থাকবে দেখেন। ইতপূর্বে। ইতপূর্বে আমি বারবার মানে ইতপূর্বে তোকে আমি বারবার বলেছি। বারবার মানে হচ্ছে কি? পুনঃ পুনঃ। পুনঃ পুনঃর মধ্যে বিসর্গ থাকতে হবে। তারপরে কি বলছি? বয়ঃসন্ধি। তাহলে বয়ঃসন্ধি না, যদি বয়ঃসন্ধি না থেকে যদি বয়ঃপ্রাপ্তি থাকে, বয়ঃপ্রাপ্ত কথাটা থাকে, সেটার ক্ষেত্রেও এখানে বিসর্গ থাকবে। তাহলে বয়ঃপ্রাপ্তিতে কিছু হইতে পারে, ধরেন নিজেকে কন্ট্রোল না করতে পারে, তার অধঃপতন হইতে পারে। তাহলে অধঃপতন যদি হয়, তাহলে আপনি কি তার সাথে সম্পর্ক রাখবেন? তার মানে কি? সম্পর্ক ভালো হবে না, মানে দুঃসম্পর্ক তৈরি হয়ে যাবে। শুধু দুঃসম্পর্ক না, এখন দু দিয়ে যা থাকবে, দুঃসাহস, এটার ক্ষেত্রেও কিন্তু থাকবে। ধরেন দুঃসংবাদ, ইম্পর্টেন্ট গুলি আমি এখানে লিখছি।
এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো আলোচনা করলাম এখানে। এখন দেখেন অধঃপতন শুধু অধঃপতন না, যদি এরপরে অতঃপর থাকে, অতঃপর বিষয়টাও একই জিনিস, একই বানানের মধ্যে যাবে। এটা জাস্ট যতটুকু আলোচনা করলাম, আমাকে ভাবতে কিন্তু এর চাইতে বেশি সময় লাগছে। মনে হলো যে এই বানানগুলো দেখে আমার কাছে তখন মনে হয়েছে যে এই সিনারিও গুলো সাজানো যায়, তখন এটা সাজিয়ে নিয়েছি, আপনাদের এটা দিলাম। এই জন্য এই বানানগুলো আপনারা আমি জানি পারেন, তারপরেও যদি মনে হয় যে কিছু জায়গায় যদি আর একটু গভীর থেকে প্রশ্ন হয়, যদি একটু কঠিন মনে হয়, তাহলে যেন এই সিনারিওটা মনে রেখে আপনারা খুব দ্রুত অ্যান্সারটা দাগাইতে পারেন। পরীক্ষার হলে অনেক কনফিউশন তৈরি হয়, সেই জায়গা থেকে মনে হয় যে এটা এটা কিন্তু এই শর্টকাট কোনো কিছু না, এটা জাস্ট সিনারিও দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, মনে থাকবে ইজিলি। তাহলে দুইটা ঘটনাতে মনে রাখবেন, এই বানানগুলো হয়ে যাবে, সন্ধিটাও হয়ে যাবে, এবং এগুলো সবই বিসর্গ সন্ধি, এবং এই বিসর্গ সন্ধির মধ্যে কি থাকবে, বিসর্গটা বজায় থাকবে। এখানে মূল শব্দের মধ্যে বিসর্গ থাকবে, ভাঙলেও বিসর্গ থাকবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে আসেন প্রচুর্যক জ। প্রাচুর্য কোন প্রত্যয়? প্রাচুর্য হচ্ছে একটা তদ্ধিত প্রত্যয়। এখন ভালো এখানে ছিল স্যার। হ্যাঁ, এটা মোটামুটি সময় লেগেছে আমার এটা করতে। যখন দেখলাম আমি কয়েকটা যখন উদাহরণ সাজাইলাম, তখন দেখলাম আরো কিছু উদাহরণ নেওয়া যাচ্ছে, নেওয়ার পরে দেখলাম যে এটা দুইটা সিনারিও দিয়ে সাজানো যাচ্ছে, তখন এটা সাজাই দিলাম। আপনাদের উপকার হবে। আমি মোটামুটি বললাম না যে আগের 100টা প্রশ্ন সাজাইতে আমার লাগতো ধরেন 5-6 ঘন্টা, এখন 100টা প্রশ্ন সাজাইতে লাগে আমার হচ্ছে 10-12 ঘন্টার মতো। এই সাধারণত আমি থ্যাংক ইউ স্যার। আমি এই এই কাজ ছাড়া আমি আর অন্য কোনো কাজের দিকে ফোকাস করতে পারছি না। মানে এখন এই যে 38তম 37তম থেকে শুরু হয়েছে, প্রত্যেকটার ব্যাখ্যা রেডি করতে গিয়ে আমি ধরেন এই কোর্সগুলো শুরু করার আগে তো আসলে কষ্টের কথাটা মিজার করা যায় না। মেইন কোর্স যখন করেছি তখন আলাদা ব্যাপার। মেইন কোর্স হচ্ছে যে কয়েকটা বই একসাথে একটা অধ্যায় বের করে নিলে কিন্তু সিরিয়ালি লেকচারটা রেডি করা যায়, খুব দ্রুত শেষ করা যায়। সেই লেকচার শেষ করতে হয়তো বা 3-4 ঘন্টা মানে লাগে সর্বোচ্চ সাজাইতে। কিন্তু এটা প্রত্যেকটা প্রশ্ন সুইচ করছে, 100টা প্রশ্ন মানে 100টা টপিক, এবং এর মধ্যে 200টা প্রশ্ন হইলে 12টা সাবজেক্টে আমাকে দেখতে হচ্ছে, প্রত্যেকটা জিনিস খুঁজতে হচ্ছে, এটা এটা এই কাজগুলো করতে, সুইচ করতে বেশি সময় লেগে যায়। সেটা খোঁজা, আবার সেই ব্যাখ্যাগুলো রেডি করা, এই জন্য এইগুলো কাজ করতে মেইন ক্লাসের চাইতে এখানে ইফোর্ট আরো বেশি যাচ্ছে, মানে ঝামেলাটা বেশি যায় ক্লাসগুলো রেডি করতে। দেখেন এখানে স্যার জ আপনার প্রত্যয় দেওয়া আছে। আপনার ক্লাস নিতেই স্যার, মানে আমরা যে ক্লাস করতেছি, এই ক্লাস হুম হুম। দেখতেও স্যার মনে করেন স্যার, মানে সুইচিং করতে হচ্ছে আমাদের ব্রেনটাকে, এইটাই তো স্যার অনেক ইয়া লাগতেছে। আর আপনি স্যার এগুলা পুরাটাই রেডি করছেন, মানে অনেক কষ্ট করছেন, এটা বুঝাই যাচ্ছে। বলতে ওকে, থাকেন আর দেখ, অপেক্ষা রাখেন। হ্যাঁ আপনাদেরও মানে সুইচ হওয়াটা দরকার, কারণ এই সুইচ হইলে সুবিধা হয় কি, মানে ওই যখন আপনি পড়াশোনা করছেন ধারাবাহিকভাবে যত বেশি সুইচ করতে পারবেন, কারণ একটা পড়া আছে, পড়ার পরে যদি আপনার সুইচ করার অভ্যাস না থাকে, তাহলে দেখবেন পরীক্ষার হলে ধরা খাবেন। ঠিক আছে, কারণ পরীক্ষার হলে তো সব বিষয় নিয়ে আপনাকে ডিল করতে হবে। তো সুইচ করলে যদি ভুলে যান, বা সুইচ করলে মনে হয় যে আপনার মাথায় প্যারা দিচ্ছে, তাহলে এটা আপনার পরীক্ষার হলেও প্যারা দিবে। তো এই জন্য সুইচ করে করে অভ্যস্ত হন, পড়াশোনা এইভাবে করেন এবং পরীক্ষা দেন, মডেল টেস্ট প্রচুর দিবেন। মডেল টেস্ট না দিতে পারলে মডেল টেস্টও পড়ে যাবেন, ওটাও সুইচ করবে আপনাকে, বারবার প্রশ্ন সুইচ করবে। তো এই সুইচ করতে হবে বারবার। তারপর আসেন যে এখানে প্রচুরযোগ জ, এখানে জ প্রত্যয় বলা আছে, জ দিয়ে থাকে। এখন আরো কিছু উদাহরণ আছে জ দিয়ে যেগুলো হয়, যেগুলো পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট, যেরকম মাধুর্য বানানটা, মাধুর্য, এখানে কি থাকে, মধুর মূল শব্দ, এর সাথে জ প্রত্যয়। তারপরে প্রাচ্য, প্রাচী যোগ জ, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে আসতে পারে। মাধুর্যটা ইম্পর্টেন্ট, এগুলো যেরকম প্রাচুর্য আসছে, মাধুর্য কাছাকাছি। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়, আর স্বরধ্বনির বলা হয় হচ্ছে কার। এটা আমরা জানি, এগুলো থেকে আর কঠিন কোনো কিছু আসার কথা না, একই বিষয়। কোন বানানটি শুদ্ধ? এই শুদ্ধ বানানের মধ্যে পুরস্কারটা এর আগেও পড়েছে, এখানে তো এই সত্য বিধানের প্রয়োগ আছে, এখানে পুরস্কার বানান হচ্ছে, এখানে র আছে যেহেতু, রর সাথে অর মতো উচ্চারণ হচ্ছে, অ বা আ উচ্চারণ হলে সেটার সাথে কি হবে, দন্তস্ব হবে। আর অ আর আ বাদ দিয়ে বাদ বাকি যদি ইকার বা উকার এগুলো যদি থাকে, তখন সেখানে হবে হচ্ছে মূর্ধন্য ষ। তার মানে এখানে আবিষ্কারে এখানে মূর্ধন্য ষ হবে। এটা গেল। সময় উপযোগী বানানটা ভুল আছে, এখানে ওকার হবে, সময়ও এখানে পরে দেওয়া আছে, পর ক্ষেত্রে ওকার দেওয়া আছে, তাহলে সময় উপযোগী বানানটা এটা। এই তিনটা ভুল। আর তার মানে ডেফিনেটলি এটা সত্য। যদি সত্য দিয়ে আরো কিছু বানান থাকতো, তাহলে আপনার তালগোল পাকতো। যে কোনটা, এই তিনটা স্পষ্ট বাদ দেওয়া যাচ্ছে। ধরেন আপনার সত্য বানানটা আপনার এই সময় মনে নাই, সেক্ষেত্রে কি করবেন, বাদ বাকিগুলো আপনি দেখবেন, বাদ বাকিগুলো কিন্তু বাদ দেওয়া যাচ্ছে, তখন এটা কিন্তু আপনি দাগাইতে পারবেন কনফিডেন্টলি। এখন সত্য মানে কি, এই সত্য মানে হচ্ছে মালিকানা অর্থে বোঝাচ্ছে। কি অর্থে বোঝাচ্ছে এটা?
মালিকানা। আমরা কিছুক্ষণ আগে অন্তঃসত্ত্বা লিখেছিলাম, ওখানে অন্তঃসত্ত্বার মধ্যেও কিন্তু একটা সত্তা আছে। ঠিক আছে, ওই বানানটা ছিল। তারপর এখানে দেখেন, এখানে কিন্তু সত্য, সত্তা নেই, এখানে সত্য আছে। সত্য, এখানে মালিকানা। মালিকানা এমন মালিকানা যে আপনি কোনোভাবেই ছাড়বেন না। কি বলছি? মালিকানা এমন মালিকানা আপনি কোনোভাবেই ছাড়বেন না। ছাড়বেন না মানে কোনোভাবেই কি? আপনি দন্তস্বর নিচেও ব দিবেন, তর নিচেও ব দিবেন, মানে কোনোভাবেই ছাড়বেন না, ব দিতে ছাড়বেন না। মানে এরকম মালিকানা, তার মানে দুইটার সাথেই আপনি ব লাগাই দিবেন, তার মানে সত্য ত্যাগ। তার মানে এটাও মালিকানা বোঝাচ্ছে, সত্য ত্যাগ, দুই জায়গায় আপনি ব লাগাই দিবেন। তারপরে গ্রন্থ সত্য যখন আমরা বলি, তাহলে গ্রন্থ সত্য, এখানে আপনি ব দিয়ে দিবেন। তার মানে আপনি মালিকানা, মালিক মানে আপনার ব অনেক আছে, আপনি মালিক, ব দিবেন, সব জায়গায় ব দিয়ে দিবেন, তাহলে সব ব। আর এর বাইরে আর কি থাকে? সত্তা দিয়ে থাকে, আবার সত্য আলাদা বানান আছে। সত্য আরেকটা বানান আছে কি? এই সত্য। দুই জায়গায় আপনি ব দেন নাই, দেখেন, কারণ আপনি এটার মালিক না। তো আপনার মানে অঢেল ব নাই এখানে। তার এই সত্য হচ্ছে রস অর্থে ব্যবহার করা। এই যে আম সত্য, এই সত্যটা হলো আম সত্য। আম সত্যটা মনে রাখলেই হবে এখানে, আম সত্য। এখানে কিন্তু যেহেতু ডাবল ব নাই, আপনার ডাবল ব নাই, তার মানে এখানে তটাকে এখানে ডাবল করে দেওয়া হয়েছে, এটা খেয়াল রাখবেন। তটা কিন্তু ডাবল, ওটা কিন্তু ডাবল ছিল না এই সত্যের মধ্যে। আরেকটা হচ্ছে কি, সত্তা থাকে। এই সত্তার মধ্যে কোনো ব নাই, মানে সত্যর মতোই বানান, কিন্তু এখানে ব নাই, কোনো ব থাকবে না, তয়ে ত দুইটা আছে। এই সত্তা মানে হলো অস্তিত্ব অর্থে বোঝাচ্ছে, অস্তিত্ব অর্থে এটা ব্যবহৃত হয়, অস্তিত্ব। আবার অস্তিত্ব বানানটা একটা বিষয়, সেটা হলো ব্যক্তি সত্তা। এমনিতেই আমরা পারি যে ব্যক্তি সত্তা যখন আমরা লিখি, কেউ এর নিচে ব খুঁজতেও যাই না আমরা, আর ব্যক্তি সত্তা বানান এটা জানি, এটা নিয়ে খুব বেশি কনফিউশন হবে না। কনফিউশন হবে এই বানানটা আর এই যে কোনো সময় যদি নাম সত্য নিয়ে আসে বা সত্য গুণ থাকে, যদি সত্য গুণ থাকে, এটার ক্ষেত্রে সেম জিনিস, সত্য গুণ। সত্য গুণ, এটার বানানো সেম। ব্যক্তি সত্তা, জাতি সত্তা, এগুলো সেম জিনিস, মানে অস্তিত্ব অর্থে এগুলো বোঝায়। আর সত্তার ক্ষেত্রে এটা, তবে সত্তার ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, কোনটা? যেটা কিছুক্ষণ আগে বললাম, অন্তঃসত্ত্বা। অন্তর সাথে সত্তা আছে, যেরকম ব্যক্তি সত্তা আর হচ্ছে জাতিসত্তা, এটা খেয়াল রাখবেন। এখন অন্তঃসত্ত্বা কেমন আছে? অন্তঃসত্ত্বা বানানটা হলো এরকম, আমরা কিছুক্ষণ আগে অন্তঃসত্ত্বার খেললাম বিসর্গের ক্ষেত্রে, সেই বানানটা কিন্তু আবার এরকম, সত্তা। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে মানে এই ব্যক্তি সত্তা, জাতিসত্তা, অন্তঃসত্ত্বা, যেহেতু এটা ব্যতিক্রম, আর অন্তঃসত্ত্বা মানে হচ্ছে প্রেগনেন্ট অবস্থা। এখন মনে করবেন যে এই বি যেটা ব আছে, এই বতে এটা বাবু মনে রাখবেন। প্রেগনেন্ট অবস্থায় পেটে বাবু থাকবে, তার মানে হচ্ছে এখানে সত্তার সাথে ব নাই, কিন্তু যখন এই সত্তার সাথে যখন অন্তঃসত্ত্বা হিসেবে ইউজ করবেন, নিচে একটা বাবু দিয়ে দিবেন। এটা হচ্ছে, এটা হলো ব, বাবু। এইভাবে মনে রাখা যেতে পারে, তাহলে কোনো সময় ভুল হবে না। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? এর আগে আমরা উপমিত উপমান দুইটা নিয়ে আলোচনা করেছিলাম, যে উপমানের মধ্যে কি ছিল? উপমানের মধ্যে থাকে আমরা সাথে নাউন থাকে আর অ্যাডজেক্টিভ থাকে। আর উপমিতর ক্ষেত্রে আমরা বলেছিলাম নাউন আর নাউন থাকে। তো সেটা উপমিতর উদাহরণ আমরা অনেকগুলো পড়েছি, তখন উপমান পড়েছিলাম, উপমানের উদাহরণ পড়ি নাই। তো আমরা যদি দেখি যে শস্য এবং ব্যস্ত, দুইটার মধ্যে বলা আছে আমরা শস্যকে ন্যায় ব্যস্ত, এটা আমরা বলি যে শস্য বলা আছে, শস্য হচ্ছে এখানে নাউন। আর ব্যস্ত মানে কি? ব্যস্ত থাকা, তো মানে এটা একটা অ্যাডজেক্টিভ। ডেফিনেটলি শস্য ব্যস্ত, এটা একটা কি, উপমান কর্মধারয়ের মধ্যে পড়ে। আর একটা বিষয় খেয়াল রাখবেন যে উপমান কর্মধারয়ে যে তুলনা দেওয়া হয়, সেটা একটা সত্য তুলনা দেওয়া হয়। নাউন প্লাস অ্যাডজেক্টিভ বা উপমান কর্মধারয়ের আরো কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলো কি কি হতে পারে? অরুণ রাঙা, এই উদাহরণটাও কিন্তু কি, সত্য তুলনা। অরুণের মতো রাঙা হইতেই পারে, এটা কিন্তু অস্বাভাবিক কোনো বিষয় না। তারপরে কাজল কালো, কাজলের মতো কালো হইতে পারে, যে তুলনাটা দেওয়া হলো সত্য তুলনা। কাজল এখানে নাউন, আর কালোটা হচ্ছে এখানে কি, অ্যাডজেক্টিভ, তাহলে কাজল কালো এই হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপর তুষার, তুষার ধবল, তুষারটা কি এখানে, বুঝতে পারছেন, নাউন, এটা অ্যাডজেক্টিভ এবং সত্য তুলনা। হ্যাঁ, তুষারের মতো একটা জিনিস সাদা হইতেই পারে। তারপরে হিম শীতল, এরকম ভাবে বহু উদাহরণ আছে, এবং সেগুলোর মধ্যে দেখবেন যদি সত্য তুলনা হয়, যে সত্যটা, যে তুলনাটা দেওয়া হচ্ছে, সেই তুলনাটা বাস্তবে অস্তিত্ব আছে, এবং এটা মিথ্যা কথা বলা হবে না। এবং সেখানে যদি দেখেন যে প্রথম অংশে নাউন, পরের অংশে অ্যাডজেক্টিভ, তাহলে ডেফিনেটলি উপমান কর্মধারয় সমাস। আর এখানে কাল চক্র আছে, পরাণ পাখি আছে। কাল রূপ চক্র, পরাণ রূপ পাখি, এগুলো হচ্ছে রূপক কর্মধারয়। রূপ দিয়ে যদি কাল রূপ চক্র, পরাণ রূপ পাখি, ঠিক আছে, এগুলো হচ্ছে, এগুলো দেখবেন যে এটার কোনো ধরা নাই, ছোঁয়া যায় না, কিছু করা যায় না। কালচক্র ছোঁয়া যাবে না, পরাণ পাখিকেও ছোঁয়া যাবে না কখনোই, এগুলোর কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, সেগুলো হচ্ছে রূপক কর্মধারয়। আর বহুব্রীহি নিজেও একটা বহুব্রীহি সমাস, অর্থাৎ বহুব্রীহি আছে যার, ধান। ঠিক আছে, তাহলে এটা বহুব্রীহি, বহুব্রীহি শব্দটাও একটা কর্মধারয়, মানে একটা হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন।
অপিনিহিতের উদাহরণগুলি পরের ইকার আগে উচ্চারণ হওয়ার যে নিয়মটা সেটা হচ্ছে অপিনিহিতে। যেমন এখানে আজি, আজি যখন উচ্চারণ করছি তখন উচ্চারণ হচ্ছে আজ ই, এরকম। তার মানে পরের এই আজ ই এই উচ্চারণটা হলো, এই এই উচ্চারণটা যখন করলাম, এখন যেহেতু বলা হইলো কি অপনিহিতে হচ্ছে পরের ইকারটা আগে উচ্চারিত হবে। তো পরের ইকার আছে, সেই ইকারটাকে আগে উচ্চারণ করেন, মানে বর্গীয় জর আগে ইটা নিয়ে আসলেন, তাহলে আইজ, এই আজি থেকে আইজ, এটা হলো অপিনিহিতের উদাহরণ। এরকম আরো কি কি উদাহরণ আছে অপিনিহিতের? যেরকম যদি আমরা বাক্য বলি, এখানটা বাক্য, যদিও শেষে ইটা সরাসরি উচ্চারণ নাই ওখানে, কিন্তু বাক্য আমরা এটা উচ্চারণ যদি করে মাঝখানে যদি ইকার নিয়ে আসি তাহলে এটা ওর মধ্যে পড়বে। সাধু, সাধুটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যায়, যেমন সাধু উ উচ্চারণ হচ্ছে শেষে, তাহলে এটাকে উটাকে মাঝখানে নিয়ে আসবেন, সাহুদ। আবার যদি বলা হয় সত্যি, শেষে ই আছে, ঠিক আছে, তারপরে এটা কি হবে, সৈত্য, এটা আগে চলে আসবে। এগুলো অপনিহিতের উদাহরণের মধ্যে পড়ে। তারপর জন্ম, জন্ম এমনিতেই সমীভবন যখন পড়বো তখন এগুলোর উদাহরণের মধ্যে পাবো আমরা। ডেস্ক, ডেস্ক এটা ভাঙিয়ে লেখা হয়েছে। তবে অলাবু লাবু লাউ এটা ইম্পর্টেন্ট। অলাবু থেকে লাবু, লাবু থেকে লাউ, এটা তো যেটা হইলো এটা আদি স্বরলোপ, আদি স্বর এই যে অটা এটা লোপ পায়, লোপ পেয়ে তখন কিন্তু লাউ এটা হয়েছে, এটাকে আদি স্বরলোপ বলা হচ্ছে। এগুলো ইম্পর্টেন্ট, ধ্বনি পরিবর্তনে যেগুলো আছে ইম্পর্টেন্ট। আর যারা কিন্তু ধ্বনি পরিবর্তনটা খুব বেশি সমস্যা হয়, প্যারা লাগে, তাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে শুধু বিগত সালের প্রশ্নগুলা ব্যাখ্যা সহকারে পড়ে। কারণ ধ্বনির ধ্বনির কিন্তু সব আপনার হচ্ছে কঠিন লাগবে না। ধ্বনির হচ্ছে প্রথম পার্ট যেটা আলোচনা সেটা কিন্তু সহজ, কিন্তু পরের পার্ট ধ্বনি পরিবর্তন এটা কিন্তু অনেকের জন্য কঠিন। সবার জন্য কঠিন না, ম্যাক্সিমামের জন্য কঠিন, মানে বিদঘুটে কিছু বিষয় থাকে। তাদের ক্ষেত্রে বলবো যে প্রিভিয়াস সালের প্রশ্নগুলো শুধু ব্যাখ্যা সহকারে পড়েন। এটাই না, ধরেন আপনি সব পড়তে গিয়ে আপনার বুঝলেনও কম, সব পড়তে গিয়ে আপনি সহজটাও আপনি পারছেন না, তখন তো লাভ নেই। বরং হচ্ছে সহজটা, সহজ কোনটা, যেটা প্রিভিয়াস সালে আসছে, তার মানে ওই প্রিভিয়াস সালের গুলো একটু ভালো করে পড়েন, তাহলে যদি ওখান থেকে আসে আপনি যেন পারেন। তো এটা খেয়াল রাখবেন। কুশিতজীবী মানে হচ্ছে যে কিনা কি করে, সুদ খায়, তাকে কি বলা হয়, সুদখোর। তো সুদখোর যদি না থেকে আবার, বা কুশিতজীবী না থেকে যদি পোদ্দার থাকে, একই বিষয়। পোদ্দার মানে যারা এই যে সুদের ব্যবসায়ী করে, এই হিসেবেও কিন্তু এই সিনোনিম হিসেবে কিন্তু ব্যবহার করা যায়। বাহ, সেই একটা অপশন দিয়েছে তো এখানে, চারণ কবি, জায়গাটা খেয়াল রাখবেন। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? অভাব, অভাব মানে আমরা উপসর্গ, এখানে অ আ উপসর্গ আছে, আ আছে, এখানে অ আ আছে, আব উপসর্গ আছে, আ উপসর্গ, নি উপসর্গ আছে। কোন জায়গায় অভাব আছে? আলোনিতে অভাব আছে। আলোনি মানে তারপরে হচ্ছে আর কি কি কোন অর্থে অভাব ব্যবহার হয়েছে, যেরকম হচ্ছে আধোয়া, তারপরে আকারা, কোনো কিছুর অনুপস্থিতি থাকা মানে হচ্ছে সেটাকে মানে অভাব বলা হচ্ছে। আর অ উপসর্গটা দুইটা অর্থে ব্যবহার করা হয়। অ উপসর্গ, যেহেতু এখানে অ উপসর্গ বলা হচ্ছে, একটা হলো অভাব অর্থে, এই অভাব অর্থে উদাহরণগুলো এইগুলা দিলাম। আরেকটা আছে সেটা হলো বাজে অর্থে ব্যবহার হতে হয়। বাজে অর্থে, বাজে অর্থে কিগুলো আছে, যেরকম হলো, সরি আ উপসর্গ এখানে, আ উপসর্গ এটা, হ্যাঁ, আ উপসর্গ অভাব অর্থে ব্যবহার হয়, একটা হচ্ছে আলুনি, আধোয়া আর আকারা। আর বাজে অর্থে যেটা হয় সেটা হচ্ছে আকাঠা আর হলো আগাছা। দেখুন আগাছাটা মনে থাকবে, আগাছা জিনিসটা গাছের সাথে আ যুক্ত হলে এটা বাজে হয়ে যাচ্ছে, তার মানে আগাছা। চলে আসছে তুমি, তো দেখেন তাহলে আগাছা গাছের সাথে কাঠ মনে রাখবেন, তাহলে আকাঠা এটা মনে থাকবে, এটার সাথে মিক্স করে মনে রাখা যাবে। হুম, জানো না? কি জানো না? আমি জানি না। হুম, যাও, 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 আমি ক্লাস নেই, আসি। স্যার স্যার ওকে মাইক্রোফোনটা দেন, ওকে ক্লাস করতে দেন। এই তো কথা বলতেছে ওই, ছাড়ো মানে ছাড়ো ছাড়ো। স্যার এটা কি বলতেছে স্যার, ওই আহ, ইয়া কি মানে, মানে থাকতে চাচ্ছে আপনার কাছে, এর জন্য বলতেছে ছাড়ো হ্যাঁ ছাড়ো। হ্যাঁ, হুম হুম, যাও একটা কলম নিয়ে যাও আমার কাছ থেকে, যাও এই কলমটা, এই কলমটা নিয়ে যাও, আমাকে ওই কলমটা দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, যাও এই কলমটা নিয়ে যাও।
অনেকক্ষণ হয়ে গেছে তো, ওই 1 ঘন্টা যাওয়া মানেই আমার মানে অনেক কিছু। ওকে স্যার, ও যে 1 ঘন্টা আমাকে না দেখে থাকবে, যদি এটা যদি পার হয় তাহলে এটাই অনেক কিছু। 1 ঘন্টা হইলে ওই চেক করতে আসবেই। তারপর আসি, বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? প্রথম অভিধান সংকলন, এই প্রশ্নটা যেটা এসেছিল এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন বলা চলে। এবং অভিধান নিয়ে আগেও কিছু প্রশ্ন এসেছিল, সেটাও কিন্তু কনফিউশন, মানে কনফিউজড অ্যান্সার আছে কিছু কিছু গাইডে। দেখেন, বাংলা ভাষায় প্রথম অভিধান, ভাষায় বলা আছে, ভাষায় লেখা। আর বাংলা ভাষার প্রথম অভিধান কিন্তু আগেও লেখা হয়েছে, যে পর্তুগিজ মানুয়েল দা আসমসা তিনি লিখেছেন বাংলা ভাষার। হ্যাঁ, সেটা পর্তুগিজ ভাষায় লেখা হয়েছিল, কিন্তু বাংলা ভাষায় লেখা হয়েছে প্রথম, সেটা কিন্তু রামচন্দ্র বিদ্যাবাগীশ লিখেছেন। রামচন্দ্র বিদ্যাবাগীশ যে অভিধানটা, সেই অভিধানের নামটা কি? সেই অভিধানের নাম হচ্ছে বঙ্গভাষা অভিধান। যদি এইভাবে সামনে আসে যে বাংলা ভাষায় প্রথম অভিধান কোনটি, সেটা হচ্ছে বঙ্গভাষা অভিধান। সেটা কে লিখছে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। বাদবাকি যাদের নাম দেখছেন তারাও কিন্তু লেখালেখি করেছে, এবং তারাও কিন্তু অভিধান লিখেছে। যেমন রাজশেখর বসুর অভিধানের নাম হচ্ছে চলন্তিকা। হরিচরণ চরণ দের অভিধানের নাম হচ্ছে নূতন বাংলা, নূতন বাংলা অভিধান, বাংলা অভিধান। এটা অতটা গুরুত্বপূর্ণ না, তবে চলন্তিকা আপনাকে পড়তে হবে, অভিধান। চলন্তিকা পড়তে হবে, রাজশেখর বসুর চলন্তিকা। আর অশোক মুখোপাধ্যায়, এটা তো বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে সংসদ সমার্থ শব্দকোষ। এটাকে শর্ট ফর্মে সমর্থ শব্দকোষও বলা যায়। ঠিক আছে? তবে এই অশোক মুখোপাধ্যায়ের যে সংসদ সমার্থ শব্দকোষ, এটা কিন্তু প্রথম সমার্থক শব্দের কোনো অভিধান না। এটা কিন্তু সমার্থক শব্দের অভিধান, কিন্তু প্রথম সমার্থক শব্দের অভিধান বা প্রথম থিসরাস, এর আগে আলোচনা হয়েছে এটা। প্রথম থিসরাস বা সমার্থক শব্দের অভিধান, সেটা যে লিখেছে, সমার্থক শব্দের অভিধান, এর আগে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যথা শব্দ। সেটার নাম হচ্ছে যথা শব্দ। এই যথা শব্দটা কার? মোহাম্মদ হাবিবুর রহমানের। তার মানে প্রথম থিসরাস রচনা করেছেন কে? মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিবুর রহমান, এটা খেয়াল রাখবেন। ইম্পর্টেন্ট গুলো এখানে হয়ে গেল। হরিচরণ দে বলা আছে যেহেতু এখানে, নতুন বাংলা অভিধান। তবে হরিচরণ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি আছে, তার লেখা আবার একটা আছে, বঙ্গীয় শব্দকোষ। বঙ্গীয় শব্দকোষ, হরিচরণ বন্দ্যোপাধ্যায়। তবে এই বঙ্গীয় শব্দকোষটা আবার গুরুত্বপূর্ণ, দের চাইতে ওই বন্দ্যোপাধ্যায়ের যে বঙ্গীয় শব্দকোষ আছে ওটা ইম্পর্টেন্ট। ওটা লিখে রাখতে পারেন, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে হরিচরণ বন্দ, বন্দ দিয়ে মনে রাখলেই হবে। সেটা হলো বঙ্গীয় শব্দকোষ। এটা মোটামুটি একদম গুরুত্বপূর্ণ বাংলা অভিধানের, যেটা এখানে যতটুকু আলোচনা হইলো, বাংলা অভিধান থেকে যদি কোনো প্রশ্ন আসে, 99% ক্ষেত্রে এখান থেকে কমন আসবে। সমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? এটা কয়েকবার উচ্চারণ করবেন, কিছু কিছু বিষয়, সমত্ব 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 সমর্থ, উৎপত্তি ওখান থেকে আসছে, কারণ এটা মানে চেঞ্জ হয়ে গেছে। আমরা সমর্থ, যেটা আঞ্চলিকতার কারণে সমর্থ, কারণ সমর্থ শব্দটা সমর্থ থেকে আসছে। তারপর আসেন, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলা হয়? অক্ষর বলা হয়। আমরা এর আগে পড়েছি সিলেবল। ঠিক আছে, সিলেবল, সরি, সিলেবল। তো সিলেবলটা কিন্তু এর আগে আলোচনা করেছি, এক অক্ষরে যেটা উচ্চারণ হয়, যেমন স্বল্পতম, স্বল্পতম, তারপর উচ্চারিত, তার মানে এখানে দুইটা অক্ষর আছে। তারপর ধ্বনি গুচ্ছ, নিঃশ্বাস, দুইটা। তারপরে যৌগিক, এখানেও দুইটা অক্ষর আছে। অক্ষর, এখানেও দুইটা অক্ষর আছে। মৌলিক, এখানেও দুইটা অক্ষর আছে। অর্থাৎ আমরা সিলেবল যেভাবে ভেঙে ভেঙে করি, মানে সিলেবলটাকেই বাংলায় বলা হচ্ছে অক্ষর। তারপরে আসেন, বাংলা ছেলের, সরি, বাবা ছেলের, বাংলা ছেলে বলছি, বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এইটার পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপটা কি হবে? বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এটা যখন এইভাবে বলা থাকে তখন বাবা ছেলেকে বললেন তুমি কি হও? দীর্ঘজীবী হও। এইভাবে তো বলা হয়, সিম্পল বলা আছে, কঠিন কিছু বলা নেই। উক্তি থেকে প্রশ্নটা আসছে। এই তো 35টা প্রশ্ন, এটা বাংলা ছিল। বাংলাটা শেষ করলাম। আন্তর্জাতিক বিষয়াবলীর 20টা প্রশ্নের মধ্যে 10টাই প্রিভিয়াস সালের প্রশ্ন থেকে কমন ছিল, এই 41-এ। যাই হোক, এটা আমরা ফেসবুক অনেকটুকু লাইভ করে ফেলেছি, আমরা এটুকুই শেষ করব। এর পরের অংশ আমরা